হ্যালো এভরিওয়ান, তোমাদের সবার সামনে চলে এসেছি আমি ফাইমো সায়েন্সিয়াম। তো তোমাদের আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপ্লিটিউড, বা যেটাকে তোমরা তোমাদের ইডব্লিউ কোর্সে তোমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এক্সামে জেনারেল ম্যাথ আকারে তোমরা পাবা। তোমরা এটাকে পাবা জেনারেল ম্যাথ সিস্টেম। তোমাদের যে জেনারেল ম্যাথ যেটা আসবে সেটার মেইন টপিকটা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপ্লিটিউড। এখন জেনারেল ম্যাথ আসলে কাদের জন্য লাগবে, তোমাদের সবার কোয়েশ্চেন থাকতে পারে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে জেনারেল ম্যাথ আমাদের কাদের জন্য লাগবে। আমাদের জেনারেল ম্যাথ সবার জন্য লাগবে। হ্যাঁ, হায়ার ম্যাথ, ফিজিক্স এগুলো স্পেসিফিক পার্সনদের জন্য, স্পেসিফিক সাবজেক্টের জন্য ডিমান্ড করে, বাট ফর জেনারেল ম্যাথ এটা সবার ডিমান্ড, সবারই জেনারেল ম্যাথটা লাগবে, ইটস আ মাস্ট। ওকে, তো উইথাউট এনি ফার্দার ডিলে আমরা চলো জেনারেল ম্যাথটা স্টার্ট করি, বা কোয়ান্টিটিভ অ্যাপ্লিটিউড। তো ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে নাম্বারস। আমাদের বহু পরিচিত নাম্বারস, তেমন কিছু পড়ানোর নাই, ইজি থিং। জোর ইভেন নাম্বার বাংলাটা বলে দিই, বাংলা হচ্ছে জোড় সংখ্যা, আর অড নাম্বার বাংলাটা হচ্ছে বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা কোনগুলো? জোড় সংখ্যা হচ্ছে যেগুলো সংখ্যার লাস্ট ডিজিট 0, 2, 4 দেন কত 6, 8 হয়। অ্যান্ড অড নাম্বার কোনগুলো? যেগুলো লাস্ট ডিজিট 1, 3, 5, 6, 9, সরি 6 কেন বলতেছে, 7, 9 হয়। অর্থাৎ এটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে আমাদের যেগুলো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হয় সেগুলো হচ্ছে আমাদের জোড় সংখ্যা। যেই সংখ্যাগুলো আমার 2 দ্বারা বিভাজ্য হয় না, ভাগশেষ থাকে বা রিমাইন্ডার থাকে, সেগুলো হচ্ছে আমার বিজোড় সংখ্যা বা অড নাম্বার। শেষ। তো এরপর আমরা পুরো একটা ডায়াগ্রাম তোমাদের দিছি, যে ডায়াগ্রামের মধ্যে যত টাইপের নাম্বারস তোমাদের জন্য লাগতে পারে প্রত্যেকটা নাম্বারস নিয়ে এখানে একটা আমরা সেট আকারে দিয়েছি, ভেন ডায়াগ্রাম আকারে। ঠিক আছে, যেমন এখানে আছে তোমাদের ন্যাচারাল নাম্বারস, হোল নাম্বারস, ইন্টিজার্স, র্যাশনাল নাম্বার, রিয়েল নাম্বার, ইরেশনাল নাম্বার, কমপ্লেক্স নাম্বার, ইমাজিনারি নাম্বার, সব টাইপের দেওয়া আছে, সবগুলো এক্সপ্লেইন করে দিই। ফর ন্যাচারাল নাম্বার তোমাদের ফার্স্ট অফ অল যে কোয়েশ্চেনটা আসবে, ভাইয়া ন্যাচারাল নাম্বারস, সরি ন্যাশনাল লিখতেছিলাম কেন, ন্যাচারাল নাম্বারস, হোল নাম্বারস অ্যান্ড ইন্টিজার্স, ভাই এই তিনটার মধ্যে ডিফারেন্সটা কি? এই তিনটার মধ্যে ডিফারেন্সটা কি? তোমাদের সবার ফার্স্ট কোয়েশ্চেনে ভাই এই তিনটা তো সেম জিনিস, ডিফারেন্স কি? ওকে, তো কাইন্ড অফ সেম থিং, একটু ডিফারেন্স আছে, দেখাই দিই। ন্যাচারাল নাম্বারস কি? তুমি ন্যাচারাল নাম্বারস মনে রাখবে এভাবে, নেচার। ঠিক আছে, ন্যাচারাল নাম্বারস মনে রাখার আমি সিস্টেম বলে দিই, এটা আমি সব জায়গায় করে। ইটস আ নেচার। নেচারে কী কী নাম্বার প্রযোজ্য? নেচারে কি 0 সম্ভব বা কোনো নেগেটিভ নাম্বার পসিবল? নেচারে কোনো নেগেটিভ নাম্বার বা 0 পসিবল না। সো আমাদের এখানে স্টার্ট হবে 1 থেকে, 1, 2, 3 ডট 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 আপ টু ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে সব নাম্বারস। হোল নাম্বারস কি? হোল নাম্বারস কিছুই না, হোল নাম্বারস জাস্ট ন্যাচারাল নাম্বারস, সবগুলো লিখে দিই 1, 2, 3 ডট ডট ডট। জাস্ট এর সাথে কি হবে? এর সাথে একটা 0 অ্যাড হবে। এর সাথে কি হবে? একটা 0 অ্যাড হবে। আর ইন্টিজার্স কি? ইন্টিজার্সের মধ্যে হবে আমার মাইনাস টার্মগুলো অ্যাড হবে। শেষ। ইন্টিজার কি বললাম? মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত সব নাম্বার। তাহলে আমাকে এখন বল ইন্টিজার্সে কি কি থাকতেছে? ইন্টিজারে আমার থাকবে হচ্ছে নেগেটিভ নাম্বার, 0 প্লাস পজিটিভ নাম্বার। হোল নাম্বারসে কি থাকবে? 0 প্লাস পজিটিভ নাম্বার। অ্যান্ড ন্যাচারাল নাম্বারসে কি থাকবে? অনলি দ্য পজিটিভ নাম্বারস। ঠিক আছে, যেহেতু অনলি পজিটিভ নাম্বারস থাকে এটাকে তোমরা অনলি পজিটিভ নাম্বারসও বলতে পারো। এটাকে তোমরা ন্যাচারাল নাম্বারসকে পজিটিভ নাম্বারসও বলা হয়। হোল নাম্বারসকে তোমার নন নেগেটিভ নাম্বার দ্বারাও ডিফাইন করা যায়। নন নেগেটিভ নাম্বার, যেহেতু এর মধ্যে 0 আছে, তো আমরা এটাকে নন নেগেটিভ নাম্বার আকারেও ডিফাইন করতে পারি। চলো আমাদের নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক আমাদের এখানে আরেকটু জিনিস বাদ আছে অবভিয়াসলি। এখানে তোমাদের আরও কয়েকটা টপিক আছে। টপিকের একটার নাম হচ্ছে র্যাশনাল নাম্বারস, ইররেশনাল নাম্বারস। এই দুটো আগে বাংলা বলি, অনেকে বাংলা মিডিয়াম বাংলা ভার্সন আসো, তোমরা বাংলা জিনিসটা আগে তোমরা গ্র্যাপ করো। জিনিসটা হচ্ছে ফার্স্ট অফ অল আসে র্যাশনাল নাম্বারস and then come irrational numbers. rational numbers থেকে rational number সিম্পলি মনে করবা যে সংখ্যাগুলোকে আমি p/q আকারে প্রকাশ করতে পারি, যে সকল সংখ্যাকে আমি p/q আকারে বা একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, সেগুলো সবগুলো হচ্ছে rational numbers। যেগুলোকে আমি এভাবে করতে পারবো না সেগুলো হচ্ছে irrational numbers। শেষ। rational numbers আমি পরে করেছি, আগে irrational numbers দেখি। কোনগুলো irrational numbers? যে কোনো সংখ্যার রুট, যে কোনো সংখ্যার রুট যেটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না, রুট ওভার নন পারফেক্ট স্কোয়ার নাম্বার। রুট ওভার এনি নন পারফেক্ট স্কোয়ার নাম্বার, অথবা যেই সংখ্যাগুলা
পূর্ণবর্গ সংখ্যা না, সেগুলোর প্রত্যেকটা রুট হচ্ছে একটা ইরেশনাল নাম্বার, নেগেটিভ নাম্বার না, কিন্তু নট নেগেটিভ নাম্বার, নন পারফেক্ট স্কোয়ার, ইন্টিজার মাথায় রাখবা, সরি নট ইন্টিজার, ইন্টিজার কেন বলছি, পারফেক্ট স্কোয়ার এটা হচ্ছে হোল নাম্বার, ঠিক আছে, নন পারফেক্ট স্কোয়ার হোল নাম্বার ইরেশনালের মধ্যে পড়বে। দেন হচ্ছে আর কি আছে, আর হচ্ছে কিছু স্পেসিফিক কিছু আমাদের আরো এক্সট্রা কিছু জিনিস আছে, যেমন তোমার কয়েকটা ভ্যালু পাবা, যেমন ই তোমার লনের কাজ করবে, লগারিদমে যখন তুমি হচ্ছে লনের কাজ করবে তখন তোমার ই আসবে। দেন তোমাদের একটা বহু পরিচিত টার্ম আছে পাই, বহু পরিচিত টার্ম আছে পাই। তোমরা বলবা ভাইয়া পায়ের ভ্যালু তো 22/7, আমরা তো হচ্ছে ভগ্নাংশ আকারে লিখতে পারতেছি, 22/7 ভগ্নাংশ আকারে লেখা যায়। এখানে বলি পায়ের ভ্যালু আমরা 22/7 যেটা বলি, 22/7টা আমরা অ্যাকচুয়ালি ধরে নিই, 22/7টা কিন্তু পায়ের অ্যাকচুয়াল ভ্যালু না, পায়ের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 3.14159 হবে, যাবে অনেক দূর চলতে থাকে। কিন্তু আমরা কি করি, ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা পায়ের ভ্যালু 22/7 ধরে নিই, কিন্তু পায়ের ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি 22/7 না। এই জন্য পাইকেও আমরা অ্যাকচুয়ালি কোনো প্রকার ভগ্নাংশ আকারে আমরা প্রকাশ করতে পারি না। জিনিসটা অ্যাকচুয়ালি এরকম, পায়ের যদি আমি বলি, পায়ের জিনিসটা হচ্ছে এইরকম, পায়ের জিনিসটা হচ্ছে এরকম, আমরা লিখি পাই সমান সমান 22/7 না, এটা অ্যাকচুয়ালি এটা লেখা ঠিক না, এটা লেখা উচিত এইরকম যে পাই ইজ ইকুইভ্যালেন্ট টু 22/7, কারণ 22/7 অনেক কাছাকাছি ভ্যালুটা হচ্ছে পাই, ঠিক আছে। এইগুলো হচ্ছে যেগুলো এইগুলোর সঙ্গে আমি কি কোনো ভগ্নাংশকে যেহেতু প্রকাশ করতে পারছি না, এই জন্য এগুলো হচ্ছে ইরেশনাল নাম্বারস। তাহলে যেগুলো সংখ্যা আমি ভগ্নাংশকে প্রকাশ করতে পারবো সেগুলো হচ্ছে কি আমার রেশনাল নাম্বারস। কী কী হইতে পারে, যেমন রেশনাল নাম্বারসের মধ্যে, ওকে এটা রেখে দিই, রেশনাল নাম্বারসের মধ্যে কী হইতে পারে, রেশনাল নাম্বারসের মধ্যে আমার পড়বে যে কোনো ভগ্নাংশ, এটা হইতে পারে 22/4 হইতে পারে একটা ভগ্নাংশ, দেন হচ্ছে পারে 1/2 হইতে পারে, যে কোনো ভগ্নাংশ। ইভেন এখন তোমরা আমাকে বলবা যে এটা কি হবে, 4 কি হবে, অনেকে বলতে পারবা এটা রেশনাল নাম্বার কারণ এটা ভগ্নাংশকে প্রকাশ করা যায় না। থামো, দেখো আমি কি 4/1 লিখতে পারি না, 4/1 সমান সমান কি 4ই না, সো আলটিমেটলি এটাকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি না, সো দিস ইজ অলসো অ্যান রেশনাল নাম্বার, ক্লিয়ার। দেন আমাদের টপিকে কি কি ছিল, আমাদের টপিকে ছিল রিয়েল নাম্বার, ইরেশনাল নাম্বার আর রেশনাল নাম্বার, এই দুইটা মিলে হয় রিয়েল নাম্বার। আর এছাড়া তোমাদের মেইনলি জেনারেল ম্যাথে যেটা লাগবে সেটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট, কমপ্লেক্স নাম্বারের সেটটা তোমাদের ইম্পর্টেন্ট না, কমপ্লেক্স নাম্বার এইটা আমরা হচ্ছে অ্যাকচুয়ালি হায়ার ম্যাথে এটা নিয়ে আমরা ডিসকাস করবো, কমপ্লেক্স নাম্বার নিয়ে অ্যান্ড ইমাজিনারি নাম্বার নিয়ে, এটা নিয়ে আমরা হায়ার ম্যাথে বেশি ডিসকাস করবো, এখানে আমরা ডিসকাস করবো না। এরপর কামস আমাদের ডিভিসিবিলিটি, ডিভিসিবিলিটি কিছু আমি খুবই ইজি দেখাই দিই। যদি 2-এর জন্য আমরা ডিভিসিবিলিটি রুল বের করতে চাই, আমাদের লাস্ট ডিজিট হয়তো হবে একজন ইভেন নাম্বার, লাস্ট ডিজিট ইভেন নাম্বার। দেখো যদি আমি 4-এর কথা বলি, এখানে কত লাস্টের একটা ডিজিট ছিল, এখানে আমরা কাজ করবো লাস্টের 2টা ডিজিট নিয়ে, লাস্টের 2 ডিজিট ইজ ডিভিসিবল বাই 4, ইভেন নাম্বার বা ডিভিসিবল বাই 2 একই জিনিস, ইভেন নাম্বার যে জিনিস ডিভিসিবল বাই 2 সেম জিনিস। দেখো লাস্টের 2 ডিজিট ডিভিসিবল বাই 4, এই দেখো 8 সমান কি 8 সমান সমান 2 কিউব, 8 সমান সমান কি 2 কিউব, এই জন্য লাস্ট 3 ডিজিট নিডস টু বি ডিভিসিবল বাই 8, 16টা কত হবে, লাস্ট 4 ডিজিট ডিভিসিবল বাই 16, শেষ। দেন কি আসছে, দেন আমরা আসি 3, দেন আমরা আসি 3, এই যে 3-এর জন্য কি বলা হয়েছে, সাম অফ অল দ্য ডিজিটস নিডস টু বি ডিভিসিবল বাই 3, যতগুলো ডিজিট থাকবে সবগুলো যোগ করবা, যোগ করে যেটা আসবে সেটা যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে ওই নাম্বারটা আমার ডিভিসিবল বাই 3। সেম গোস ফর 9, 3 স্কোয়ার বা 9, লাস্ট 3 ডিজিটস, সরি নট দিস ওয়ান, এই দেখো সাম অফ অল দ্য ডিজিটস নিডস টু বি ডিভিসিবল বাই 9, সেম থিং, সাম অফ অল দ্য ডিজিটস নিডস টু বি ডিভিসিবল বাই 3, সাম অফ অল দ্য ডিজিটস নিডস টু বি ডিভিসিবল বাই 9, শেষ। দেন কি আছে 5 এটা কি 5 এটা ইজি, লাস্টের ডিজিট 5 হইতে হবে অথবা 0 হইতে হবে, এটা আর বলার কিছু নেই। দেন 5-এর উপর আরেকটা নাম্বার আছে 10-এরটা কি হবে, লাস্ট যে ডিজিটটা থাকবে সেটা আইদার 0 হইতে হবে, অবভিয়াসলি 0 হইতে হবে, 10-এরটা তো আর বলার মতো কিছু নাই। তো তারপর থাকে আরেকটা হচ্ছে কমপ্লেক্স হচ্ছে 6, আরেকটা কি থাকে 6-এরটা কি 6-এরটা হচ্ছে দেখো 6 সমান কি 2 গুণন 3, 6 সমান কি 2 গুণন 3, সো আলটিমেটলি ওইটা 2 দাও ভাগ হইতে হবে, 3 দাও ভাগ দিতে হবে, তাহলে এই সংখ্যাটা আমার বোথ 6 দ্বারা বিভাজ্য, ক্লিয়ার। এখন যে দুইটা আমাদের মেইনলি একটু ঝামেলাদায়ক, যে দুইটা আমাদের অ্যাকচুয়াল ঝামেলা করে সেটা হচ্ছে 11 আর 7, চলো এই দুটো একটু দেখাই দিই। 7-এরটা হোয়াট ইজ দ্য ডিভিসিবিলিটি অফ 7, এই জিনিসটা ক্লিয়ার করি। ফর ডিভিসিবিলিটি অফ 7 একটা নাম্বার নিই, ফর সাপোজ 1 2 3 4 5 6 7, আমি এমনি একটা নাম্বার দিয়ে দিলাম, যাই হোক এই নাম্বারটাকে করবো কি আমরা, এই নাম্বারটাকে আচ্ছা আরেকটু বড় নাম্বার দিই, সাপোজ ধরো 5 6 8 দিলাম, ঠিক আছে। এই নাম্বারটাকে আমরা 3টা নাম্বার করে করে ভাগ করব,
এই দেখো 1 2 3 ভাগ 1 2 3 ভাগ 1 2 3 ভাগ দিয়ে দিছি, দেওয়া শেষ। উপরে তারপর কি করবা, উপরে প্লাস মাইনাস দিয়ে দিলা, প্লাস মাইনাস দেওয়া শেষ। এরপর কি করবা, সরি এটা প্লাস হবে, কি হলো, এটা প্লাস হবে, ঠিক আছে, প্লাস মাইনাস। এবার যতগুলো প্লাস আছে সবগুলো যোগ করো, 5 6 7 প্লাস 681 কত হয় 8, 7 দোকানে 14, 4 হাত থেকে 1, 6 দোকানে 12 শেষ। আরেকটা কি আছে, আরেকটা আছে হচ্ছে মাইনাসের যেগুলো আছে 234 আর 5 যোগ করলে হয় 229, 2 3 9। এরপর কি করবা, এরপর যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ করবা। চলো বিয়োগ করি, কত আসে 9 18, তাহলে এখানে আসবে 9 9, হাত থেকে 1 এখানে আসবে 0, দেন এখানে আসবে 10, 1009। এখন এই সংখ্যাটা যদি আমার 7 দ্বারা ভাগ যায় তাহলে আমার পুরো সংখ্যাটাই 7 দ্বারা বিভাজ্য হবে। চলো আমরা 7 দিয়ে ভাগ করে দেখি। 7 কত আসে, 1 7 দিলাম, দেন আসে হচ্ছে কত 30, দেন হচ্ছে এটা হচ্ছে 4 4 7 28, দেন আছে 29, আবার 4 28 1। যেহেতু আমার এখানে একটা ভগ্নাংশ, সরি এখানে আমার নিশ্চয়ই বিভাজ্য হয় নাই, সো আমার এই পুরো নাম্বারটা 7 দ্বারা বিভাজ্য না। সেম থিং আমরা সেম নাম্বারটাই নিই, 5 6 8 ছিল খুব সম্ভবত, মনে নেই আমার, যাই হোক। তারপর 1 2 3 4 5 6 7, তারপর এই নাম্বারটাই নিলাম, যে নাম্বারটা আছে সেই নাম্বারটা। এবার আমরা 11 দ্বারা করবো। আগেরটাতে আমরা কি করছিলাম, আগেরটাতে আমরা 3 ঘর করে আমরা একটা করে সেট করছিলাম না, এবার আমরা 3 ঘর না, এবার আমরা 1 ঘর করে করবো। প্রবলেম কি হইলো আজকে, ওকে চলো আমরা 1 ঘর করে করলাম, ঠিক আছে। এরপর আবার কি প্লাস মাইনাস দিয়ে দিলাম। যতগুলো প্লাস আছে সেগুলো কি করবো, যোগ করবো। চলো 7 যোগ 5 কত হয়, 6 দোকানে 12, 12 3 হচ্ছে 15, 15 1 16, 16 ঠিক আছে কি, সরি 6 দোকানে 12, 12 3 15, 15 প্লাস 1 16, 16 আর 6 হচ্ছে 16 আর 6 কত 22, 22 আর মাইনাস করলে কত হয়, এটা হয় 13, 13 যোগ 2 15, 15 আর 4 হচ্ছে 19, 19 আর 6 কত হয়, 19 আর 6 25, 25। যেটা বড় সেখান থেকে ওটা বাদ দাও, কত হয় 3। যেহেতু 3 আমার হচ্ছে 11 দ্বারা ভাগ যায় না, তো আমার আলটিমেটলি পুরো নাম্বারটা ভাগ যাবে না। চলো এখন একটা তোমাদের জন্য একটা সহজ একটা করি। সাপোজ ধরো যেটা 11 দ্বারা আসলে ভাগ যায় এমন একটা নাম্বার নিই, দাঁড়া আমি একটু ক্যালকুলেট করে নিই কোন নাম্বারটা দেওয়া যায়, যে এটা যদি অ্যাকচুয়ালি হয় সেটাও দেখাই দিই। 11 গুণন ফর সাপোজ 121, সাপোজ আমরা একটা নাম্বার দিলাম 1331, একটা নাম্বার দিলাম। সেম থিং করবো, কত প্লাস মাইনাস করি, চলো প্লাস মাইনাস করলাম, ঠিক আছে। যতগুলো প্লাস আছে সেগুলো যোগ করি, এটা কত আসে 4, আর এই দুটো যোগ করলে কত আসে 4, দুইটা থেকে বিয়োগ করে দিই, বিয়োগ করলে আসে 0। আমি বলবো ভাইয়া 0 তো আসলে ভাগ যায় না, সো আলটিমেটলি এটা ভাগ যাবে না। না দেখো 11 গুণন 0 সমান কি, 11 গুণন 0 সমান কি 0, 11 গুণন 0 সমান কি 11 গুণন 0 সমান 0। সো আলটিমেটলি আমার যে পুরো যে ভ্যালুটা আছে এটা আমার 11 দ্বারা ভাগ যায়। ক্লিয়ার শেষ। ডিভিজিবিলিটির কন্টেন্ট কমপ্লিট। এখন আমরা চলো আমরা ডিভিজিবিলিটির একটা প্রবলেম করি। প্রবলেম দিছে ইফ n is a positive integer and n plus 1 and n plus 3 is an odd number. n plus 1 and n plus 3 is an odd number. আগে তোমাদের এখানে একটা জিনিস বুঝাই, আমার যদি একটা যদি প্রোডাক্ট যদি আমার হচ্ছে অড নাম্বার হইতে হয়, সেটা অ্যাকচুয়ালি এরকম হইতে হবে, অড গুণন অড গিভস আস অ্যান অড নাম্বার। অড গুণন অড গিভস আস অ্যান অড নাম্বার। আচ্ছা এই জিনিসটা আমি করাই দিই। Odd into odd equals to an odd number. Odd গুণন even is an even number. Even multiplied with an even number gives us an even number. Then odd plus an even number gives us an odd number. Odd plus odd gives us an even number. Even plus even gives us an even number. এই জিনিসটা মাথায় রাখবা, এই জিনিসটা তোমাদের লাগবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট, খুবই 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 বেশি ইম্পর্টেন্ট। ওকে চলো এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করি। আমার এখানে কি আছে, অড নাম্বার না, যেহেতু আমার প্রোডাক্টটা যেহেতু অড, আমার এটাও অড হইতে হবে, এটাও অড হইতে হবে, দুইটা আমার অড হইতে হবে। তাহলে আমি যদি তোমাকে বলি
একটা অড নাম্বার কি এই দুইটা অড নাম্বার না, তাহলে অড নাম্বারের সাথে কি যোগ আছে +1 যোগ আছে, +1 যোগ আছে। যদি আমার অড নাম্বার থেকে যদি আমি +1 এখানে যদি আমি -1 করি তাহলে কি এটা একটা ইভেন নাম্বার না? অবভিয়াসলি একটা ইভেন নাম্বার। দেন এখানে n+3 বলছে, n কি বলছে n+3, nটাকে একটা অড নাম্বার, মানে পুরোটা একটা অড নাম্বার, জিনিসটা এরকম না? n+3 ইজ অ্যান অড নাম্বার। দেন আমার যদি nটা বের করি তাহলে কি আমার একটা অড নাম্বার থেকে যদি আমি 3 বিয়োগ করি, অড নাম্বার থেকে যদি আমি 3 বিয়োগ করি, একটা অড নাম্বার, অড মাইনাস অড গিভস আস অ্যান ইভেন নাম্বার। মাথায় রাখবে এটা, ঠিক আছে? তার মানে কি আমার n এর ভ্যালুটা আমার ইভেন নাম্বার। ফার্স্ট অফ অল থিং কি n এর ভ্যালুটা আমার ইভেন নাম্বার, দিস ইজ আ পজিটিভ ইন্টিজার। দেন এটা আমরা একটা এখন ডিডাকশনে পেলাম কি এটা হচ্ছে আমার একটা ইভেন নাম্বার। ইভেন নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করি কি দিয়ে? ইভেন নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করি টুয়াইস n দিয়ে, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? দেন আমাকে বলছে এই যে এই পার্টটা আছে n+2 and n+4 is a multiple of which of the following, আমার নিচে এটা কোনটা মানে দ্বারা এটা ভাগ যাবে, নিচে কোনটা দ্বারা ভাগ যাবে? চলো এই পার্টটা এখন করি, যে কি বলা আছে n+2 and n+4। আমরা কি বলছি প্রত্যেকটা ইভেন নাম্বারকে আমি কিভাবে লিখতে পারি? ইভেন নাম্বারকে আমি টুয়াইস p দ্বারা লিখতে পারি। ওখানে টুয়াইস n লিখছি না? আচ্ছা এখানে nটাকে আমি p দিয়ে লিখি, তাহলে তোমাদের জন্য এই প্রবলেমটা করতে ইজি হবে। টুয়াইস p দ্বারা লিখতে পারি, n এর ভ্যালু আমরা টুয়াইস p বসায় দিই, 2p+2, আর এখানে n এর ভ্যালু কত? 2p+4। এখান থেকে দেখো এখান থেকে আমি 2 কমন নিতে পারি, এখান থেকে আমি 2 কমন নিতে পারি। 2 যদি আমি কমন নিই তাহলে আমার কত আসে? 2p+1, আর এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে আসে 2p+2, আলটিমেটলি গিভস আস হোয়াট? 4p+1 p+2। মানে আমার যে সংখ্যাটাই আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার 4 দ্বারা গুণ আছে। আমি যদি কোনো একটা সংখ্যা যদি আমার 4 দ্বারা যদি গুণ থাকে তাহলে ওই সংখ্যাটা অবভিয়াসলি 4 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এই সংখ্যাটা অলরেডি কি 4 দ্বারা বিভাজ্য। দেখো তো আমাদের অপশনে কি 4 আছে? অপশনে আমার আছে 3 আছে, 5 আছে, 6 আছে, 8 আছে, 16 আছে, কোথাও 4 নাই। তার মানে আমরা আরেকবার চেক করি, চলো। এরপর কি আছে দেখো, p+1, p কি বলছি? p একটা নাম্বার হবে। এখানে যদি আমার ইভেন নাম্বার হয় p হচ্ছে আমার এনি ইন্টিজার, যে কোনো একটা ইন্টিজার হইতে পারে, ঠিক আছে? দেখো আমি যদি p+1, সাপোজ এটা p কে আমি ধরলাম, p কে যদি আমি অড ধরি, সাপোজ p কে আমি অড ধরলাম, p আমার একটা অড নাম্বার, অড নাম্বারের সাথে 1 যদি যোগ করি তাহলে কি হবে? p এর সাথে যদি একটা আমি অড নাম্বার যোগ করি তাহলে এটা কি হবে? এটা হবে একটা ইভেন নাম্বার। এন্ড p এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে এটা হবে আমার কি? অড নাম্বার। অড ইনটু ইভেন কি? অড ইনটু ইভেন কি? দেখো তো এখানে কি বলছিলাম, এই যে কই অড ইনটু ইভেন নাম্বার, which gives us what? এটা তার মানে আমাদের কি দিবে? এখান থেকে আমরা একটা ইভেন নাম্বার পাবো। ইভেন নাম্বার ইট মিন্স এটা হচ্ছে 2 দ্বারা ডিভিজিবল। ইভেন নাম্বার কি আমি লিখতে পারি? 2p, টুয়াইস p, 2 দ্বারা ডিভিজিবল। তাহলে এখানে কত আছে? 2, আর ওখানকার 4, 2 দ্বারা যদি আমি গুণ করি তাহলে আমার কত আছে? 8। সো আমার অ্যান্সার হবে 8। which of the multiple of which? this will be 8। এটা অনেক একটু ট্রিকি কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা তোমরা আরেকবার করে দেখবা, এটা ভালো মতো দেখবে, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। অ্যান্ড এটা যদি তোমরা ক্লিয়ার করতে পারো তোমাদের ইনশাআল্লাহ নাম্বারস প্রবলেম নেই, আর কোনো টাইপের প্রবলেম হবে না। এটা অনেক কাইন্ড অফ অ্যাডভান্স অ্যান্ড সিম্পল একটা খুব ভালো একটা মিক্সচার, ঠিক আছে? নেক্সট আমাদের একটা প্রবলেম দিই। নেক্সট আমাদের হচ্ছে এলসিএম এন্ড এইচএফ। আই গেস তোমরা এলসিএম এন্ড এইচএফ তোমাদের মোটামুটি সবারই করা আছে। জাস্ট তোমাদের একটা হচ্ছে ধারণার জন্য আমি একটা এলসিএম এন্ড এইচএফ করে দেখাই, জাস্ট ফর শো, মানে যাতে তোমাদের একটা রিক্যাপ দেওয়ার জন্য। ফর সাপোজ আমি দুইটা নাম্বার দিই, যে দুইটা নাম্বার কি হতে পারে। সাপোজ একটা নাম্বার হচ্ছে 12 আর একটা নাম্বার হচ্ছে 15। আমরা দুইটারই হচ্ছে এলসিএম এন্ড এইচএফ বের করবো। যদি বলি এলসিএম, ঠিক আছে, যদি বলি এলসিএম 12 আর 15 লিখলাম, দেন এটাকে কত দ্বারা ভাগ করা সম্ভব? আমার 3 দ্বারা ভাগ করা সম্ভব। 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে কত আসে? 4, আর এখানে আসে 5, আর এরপর কি আর ভাগ যাবে? ভাগ যাবে না। ও অ্যাটলিস্ট, আচ্ছা এখানে আরেকটা নাম্বার দিই, নইলে ভুল করতে পারো। আচ্ছা 20। মাথায় রাখবা আমার অ্যাটলিস্ট নাম্বারগুলো আমার এমন হইতে হবে যাতে অ্যাটলিস্ট 2টা দ্বারা ভাগ যায়। এলসিএম এ অ্যাটলিস্ট যাতে 2টা দ্বারা ভাগ যায়। মাথায় রাখবা কয়টা বলছি? অ্যাটলিস্ট 2টা। এই দেখো আমি 3 দিয়ে ভাগ করলাম, এরপর দেখো আমার 3 দিয়ে ভাগ করছি, 20কে ভাগ যায়, 20তে ভাগ না গেলে 20 ওই রকমই নামবে। দেন দেখো 4 আর 20-এর মধ্যে কমন আছে না? 4 আর 20-এর মধ্যে কমন আছে না? 4 আর 20-এর মধ্যে কমন কত? 2 দিয়ে ভাগ করা যায়। দেন 2, 5, 10 চলে গেল। আবার একটা 2 কমন আছে 2 আর 10-এর মধ্যে, দেন 2 দিলাম। দেন এখানে কত আছে? 1, 5, এখানে আসবে 5। দেন আরেকবার দিই, কত আসবে? 5,
1 1 1, তাহলে আমার এই যে সংখ্যাটা আছে এই পুরাটাই হবে আমার এলসিএম। কত হয়? 3 দোকানে 6, 6 দোকানে 8, সরি আল্লাহ আমি কি বলতেছি, 3 দোকানে 6, 6 দোকানে 12, 5 12 60। আমার এখানকার এলসিএম হবে 60। এলসিএম হবে আমার কত? 60। আর এইচসিএফ কত হবে? এইচসিএফ এর জন্য একটা শর্টকাট দেখায়। ফার্স্ট অফ অল কি করবা, দুইটা নাম্বার নিবা। দুইটা নাম্বার কত আছে? একটা হচ্ছে 12, একটা হচ্ছে 15। ফার্স্টে 12 যেটা ছোট সেটাতে বড়টাতে ভাগ করবা। 12 দিয়ে 15 ভাগ করো, কত আসে? একবার যাবে, 12 হইলো 3 আসছে। যে 3 আসবে, যেটা আমার রিমাইন্ডার আসবে, সেটাতে হচ্ছে তুমি আবার এই আগের যে সংখ্যা যেটা ভাজক ছিল বা যেটাতে আমি ডিভাইড করতেছি সেটাকে ভাগ করবা। 3 ডিভাইডেড বাই 12, 4 12 0। যদি এরকম ভাগশেষ যদি 0 আসে, যে নাম্বারটা পাবা সেটাই আবার নিবা। সেটা নিয়ে এখন হচ্ছে পরেরটাকে ভাগ করবে। কত আছে? 20। 3 দিয়ে 20 কে ভাগ করি, 3 দিয়ে 20 কে ভাগ করি, কত আসে? 6 3 6 18, দেন হচ্ছে এখানে কত আছে? 18। 18, তাহলে আমার কত আসবে? 2। 2 দিয়ে কোনটাকে ভাগ করবো? আগে যে সংখ্যাটা আছে, যে ভাজক যেটা ছিল, 2 দিয়ে 3 কে ভাগ করি, কত আসে? 1 2, এখানে আসে 1 1 দিয়ে যদি আমি 2 কে ভাগ করি, আমার এটা ভাগ যাবে। সো আমার আলটিমেটলি এইচসিএফ হবে এখানে আমার 1। এইচসিএফ 1, এলসিএম 60। আর এখান থেকে আরেকটা প্রপার্টি পড়াই দিই। আচ্ছা ওইটা থাকলে, ওটা লাগবে না, ওইটা পরে পড়াইতেছি। আচ্ছা ওইটাও দেখাই দিই। ফর 2 নাম্বারস, যদি আমি দুইটা নাম্বারের ক্ষেত্রে বলি, দেন আমাদের এইচসিএফ ইন্টু এলসিএম will be the multiple of 2 numbers. যে কোনো দুইটা সংখ্যার এইচসিএফ এবং এলসিএম এর গুণফল সেই দুইটা সংখ্যার গুণফলের সমান। খুবই 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 ইম্পর্টেন্ট। চলো ওটা তো করলাম, কিছু ম্যাথ করি। এখন বলা হয়েছে যে কি বলছে, আ ফার্মার হ্যাজ 24 অ্যাপেলস অ্যান্ড 36টা অরেঞ্জ আছে। আমার হচ্ছে কত? 24টা হচ্ছে অ্যাপল আছে, 36টা হচ্ছে অরেঞ্জ আছে। হি ওয়ান্টস টু প্যাক দেম ইন আইডেন্টিক্যাল বক্সেস উইথ নো ফ্রুট লেফট। আমাদের কোনো ফ্রুট লেফট করা যাবে না। হুইচ ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ বক্স ক্যান হ্যাভ। আচ্ছা এটা বলি, একটা ফার্মারের টোটাল 24টা অ্যাপল আছে অ্যান্ড 36টা অরেঞ্জ আছে। সে এমনভাবে প্যাক করতে চাই যাতে কোনো একটা ফলও বা কোনো একটা ফ্রুটও যেন আমার হচ্ছে লেফট আউট না থাকে। এইভাবে যদি আমি করি, তাহলে আমার যদি আমি সবগুলো যদি প্যাকেজিং করি, তাহলে আমার একটা প্যাকে হাইয়েস্ট কত, মানে কোনটার কতটা করে থাকবে, এটাই বলছে। আর হচ্ছে আমার না এটা বলে না, আমাকে বলছে গ্রেটেস্ট নাম্বার অফ বক্সেস হি ক্যান ইউজ। সে কতগুলো হাইয়েস্ট বক্স ইউজ করতে পারবে যাতে সবগুলো ডিস্ট্রিবিউট হয়ে যায়। চলো, তো প্যাক দেম ইন আইডেন্টিক্যাল বক্সেস উইথ নো ফ্রুট লেফট। ওকে, ওকে, তাহলে যেখানে আমাদের কি লাগবে, আমার হাইয়েস্ট নাম্বার অফ বক্স লাগবে। যদি বলো আমার গ্রেটেস্ট থাকে, গ্রেটেস্ট মিন এই সেভে চলে যাবা। গ্রেটেস্ট যদি থাকে এই সেভে চলে যাবা। এই সেভ কেমনে করবো? বা কষাগো, চলো এই সেভ করি। সিম্পল, একবার 24, দেন আসে 12, 12 দিয়ে এটাকে ভাগ করবো 24, কত আসে? 2 ভাগ গেছে 24 0। তার মানে আমার এই সেভ হচ্ছে আমার 12। আমার এখানকার অ্যান্সার হবে 12। শেষ। নেক্সট কোয়েশ্চেন বলছে 3 বেলস রিং অ্যাট 12 15 20 মিনিট পর। আমার তিনটা যে বেল আছে, সাপোজ আমার একটা বেল আছে এইরকম, একটা বেল হচ্ছে আমার 10 মিনিট পর বাজে, একটা বেল আমার 15 মিনিট পর বাজে, আরেকটা বেল আমার 20 মিনিট পর বাজে। একটা কথা বললাম 10 15 20, এই তিনটা টাইমে আমার হচ্ছে বেলটা বাজে। তারা ওই প্রত্যেকটা বেল আমার 6টার দিকে বাজছে অলরেডি। একবার কয়টা? 6টার দিকে আমার বেজে গেছে, 6টার দিকে আমার এরকম করে বাজছে, তিনটা একসাথে বাজছে। এখন আমার নেক্সট কত টাইমে তিনটা বেল আবার একসাথেই বাজবে? এই টাইমে যদি প্রবলেম থাকে, এখানে তুমি ডিরেক্টলি বুঝতে পারছো এটা এলসিএম হবে। সো এলসিএম করি চলো। আচ্ছা 12 15 20 আমি তো এলসিএম করছি। এলসিএম কত ছিল? এর আগে এলসিএম করে ফেলছি। এলসিএম ছিল এটার হবে কত? 60। হ্যাঁ 60। এর এলসিএম হচ্ছে 60, আগেই করলাম মাত্র। এই দেখো এখানেই করছি। আমি এক্সপেক্ট করি না যে আমি এটাই প্রবলেমে রাখছি, আমি ভুলে গেছিলাম। যাই হোক, এখানে দেওয়া আছে তিনটা। সো আমার এখানে আমার কত আছে? এলসিএম হচ্ছে 60। দেন তাহলে দেখো আমার 60 মানে কত? 60 মিনিট 60 মিনিট, আমার 60 মিনিট পরে আবার বাজবে। তাহলে আমার যেহেতু 6টায় বাজছে, তাহলে আমার নেক্সট বেল কখন বাজবে? নেক্সট বেল বাজবে 7 AM। 60 মিনিট পর 7 AM। নেক্সট কোয়েশ্চেন বলছে, এই যে দেখো তোমাদের আগে যে প্রবলেমটা করলাম ওইটারই একটা জিনিস। এইচসিএফ অফ 2 নাম্বারস, এইচসিএফ অফ 2 নাম্বারস ইজ 21 and LCM is 105. One number is 35, what is the other number? Simple thing,
LCM into HCF is equals to ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার। LCM কত, HCF কত দেওয়া আছে, LCM কত 105 গুণন HCF কত 21 is equals to ফার্স্ট নাম্বার কত 35 অ্যান্ড লাস্ট নাম্বার আমাকে বের করতে হবে। তাহলে চলো করি। 35 তো 35কে যদি এখানে কাটি, এখানে আমি সাপোজ এখান থেকে আমি কাটবো, আচ্ছা ঠিক আছে এভাবে না কাটি, এভাবে কাটলে তোমরা হয়তো বুঝবা না। চলো আমি জিনিসটাকে আমি সেকেন্ড নিয়ে যাই। 105 গুণন 21 ডিভাইডেড বাই 35, 7 দিয়ে কাটি, 7 দিয়ে কাটলে এখানে আসে 5, 7 দিয়ে কাটলে এটাকে আসবে 3, এটাকে যদি আমি কাটি এখানে আসবে আমার 21। তো আমার আলটিমেটলি অ্যান্সার আসবে 3 দুগুণে 6 আর হবে 63। এটার অ্যান্সার আসবে আমার, সেকেন্ড নাম্বার হবে আমার 63। শেষ, এলসিএম এইচসিএফ এর টপিক ক্লোজড। চলো এবার আসি আমরা ফ্র্যাকশনস। ফ্র্যাকশনস কি? ইজি থিং। ফ্র্যাকশন হচ্ছে এমন নাম্বার, ভগ্নাংশ, সিম্পল কথা ভগ্নাংশ, যার উপরে থাকে হচ্ছে নিউমারেটর, নিচে থাকে ডিনোমিনেটর। নিউমারেটরের বাংলা হচ্ছে লব আর ডিনোমিনেটরের বাংলা হচ্ছে হর। এই দুইটা জিনিস মাথায় রাখবা। পরীক্ষার হলে যারা বাংলা ভার্সনে আসো এইখানেই প্যাচ লাগাবা, প্যাচ লাগাবা। এখানে তোমার নিউমারেটর ডিনোমিনেটর দেওয়া আছে, কোনটাকে এটাই বুঝতেছো না, মাথায় রাখবা। এই টার্মগুলো খুবই ইম্পর্টেন্ট। নিউমারেটর মানে লব, ডিনোমিনেটর মানে হর, খুবই খুবই ইম্পর্টেন্ট। দেন কি আছে? প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন মানে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আই গেস ইমপ্রপার আর বাকিগুলো বুঝতেছো। ইমপ্রপারটা কি হবে? আচ্ছা আমার লেখা এত খারাপ হয়ে গেল কেন? এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর ইমপ্রপার কি হবে? অপ্রকৃত ভগ্নাংশ, আর মিক্সড হবে অপ্রকৃতকেই একটা সমস্ত দিয়ে লেখায় আর কি। প্রপার ভগ্নাংশ কি হবে? নিউমারেটর বা লব হর থেকে ছোট, আর ইমপ্রপার বা অপ্রকৃত ভগ্নাংশ কি হবে? নিউমারেটর বা লব হর থেকে বড় বা সমান হবে। ঠিক আছে, যেমন এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, সরি এটা না দিই, সাপোজ তোমাকে এটা দিই 4 ডিভাইড বাই 4 which gives us 1, এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ, এনি নাম্বার। দেন কামস হোয়াট? নেক্সট কামস হচ্ছে অ্যাভারেজ। প্রকৃত ভগ্নাংশ এই হচ্ছে এতটুকুই। আর অ্যাভারেজ, অ্যাভারেজ কি বলবো? অ্যাভারেজ হচ্ছে আমার যতগুলো এলিমেন্ট দেওয়া আছে, যতগুলো এলিমেন্ট দেওয়া আছে সেগুলো সবগুলোর যোগফল ডিভাইডেড বাই কতগুলো আমার এলিমেন্ট আছে তার নাম্বার, এটা হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ বা এটাকে তোমরা বাংলায় যেটা বলো, বাংলায় এটাকে বলা হয় হচ্ছে গড়। এটার বাংলা টার্ম হচ্ছে গড়। গড় মানে কি? সেম থিং, সবগুলো যে সংখ্যাগুলো আছে সবগুলো সংখ্যার যোগফল ডিভাইডেড বাই কতগুলো সংখ্যা আছে সেই সংখ্যার নাম্বার। চলো এখন একটা অ্যাভারেজের ম্যাথ করি। একটা অ্যাভারেজের ম্যাথ দিছে কি, আ স্টুডেন্ট স্কোরস 80 ইন ম্যাথ worth 3 credits, 90 in physics worth 4 credits and 60 worth 2 credits। এটা অ্যাকচুয়ালি তোমাদের এখানে একটা জিনিস বুঝাই, এখানে তোমাদেরকে একটা পার্ট আগে বুঝাই। এটা হচ্ছে যদি টার্মটা দেখতে অনেক মনে হতে পারে যে ভাই এইটা আবার কি টার্ম, ওয়েটেড মিন কি জিনিস, শুনতে অনেক কঠিন লাগতেছে, এটা আবার কি জিনিস, সবার এই জিনিসটা মনে হতে পারে। ইজি জিনিস বলে দিই, দেখো এটার সাথে কি বলছে 3 ক্রেডিটস, 80 লিখবা, 80 সাথে 3 গুণ করো। নেক্সট কি বলছে 90, ফিজিক্সের ওয়ার্ডস হচ্ছে 4 ক্রেডিট, 90 গুণন 4 প্লাস আমার কি ইংলিশের কত 2 ক্রেডিটস, 70 গুণন 2। শেষ। মাথায় রাখবে আমরা যদি ওয়ার্থ 2 ক্রেডিটস বা এই টাইপের কোনো কিছু থাকে, এটা বলবা যে ওটা 2 বার করে করছে, শেষ, 2 বার করছে। ফিজিক্স 4 বার করছে, ম্যাথ 3 বার করছে। এখন ম্যাথ যদি আমার 3 বার করে তাহলে আমার ম্যাথ কয়বার কাউন্ট হবে? 3 বার কাউন্ট হবে। সো আমি নিচে দিলাম 3 প্লাস ফিজিক্স যদি 4 বার করে তাহলে কয়বার কাউন্ট হবে? 4 বার, তো গেল 4। আর ইংলিশ যদি 2 বার করে সে কাউন্ট হবে কয়বার? 2 বার। শেষ, 2 শেষ। এটা যে অ্যান্সার হবে সেটা অ্যান্সার। চলো আমরা অ্যান্সারটা করে দেখি। 80 গুণন 3 আসে হচ্ছে আমার 240 প্লাস 90 গুণন 4 হচ্ছে আমার 360 প্লাস 7 গুণ হচ্ছে 140 ডিভাইডেড বাই 9 কত আসে? 250 আর 350 হচ্ছে 600, 740 ডিভাইডেড বাই 9, এটা অ্যান্সার কত আসবে? 75, 73, 72, 8, দেন আছে কত 20, 72, 20, 20-এ আসবে হচ্ছে আমার কত 2 দশমিক সামথিং আসবে। ঠিক আছে, চলো
আমরা নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম হচ্ছে আমাদের প্রফিট লস অ্যান্ড পার্সেন্টেজ। খুবই ইম্পর্টেন্ট টপিক, মাথায় রাখবা কয়েকটা জিনিস, সূত্রগুলো মাথায় রাখবা। আমার প্রফিট কখন হয়? যখন আমার সেলিং প্রাইস, আমরা যে দামে আমরা বিক্রি করব, আমরা যে দামে বিক্রি করব সেটা আমাদের কস্ট প্রাইস বা ক্রয় মূল্য থেকে বেশি হয়। সেলিং প্রাইস কি? সেলিং প্রাইস হচ্ছে বিক্রয় মূল্য। কস্ট প্রাইস কি? কস্ট প্রাইস হচ্ছে আমাদের ক্রয় মূল্য। আর প্রফিট পার্সেন্টেজ কি হবে? পার্সেন্টেজে যদি আসে, আমার প্রফিট পার্সেন্টেজ বলতে, প্রফিট পার্সেন্টেজটা হবে এরকম, আমার যে প্রফিটটা হইছে সে প্রফিটটা উপরে রাখবা, বা যদি লস হয়ে থাকে সেটা লস রাখবা। রাখছো? নিচে 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 সর্বদাই ক্রয় মূল্য। মাথায় রাখবা আমাদের যত হিসাব হবে সবগুলো হবে ক্রয় মূল্য সেন্টার্ড, বা ক্রয় মূল্য বা কস্ট প্রাইস। এটা যেন ভুল না হয়, এটা ভুল হইলে পুরো মাস শেষ, এটা ভুল হইলে পুরো মাস শেষ। মাথায় রাখবা যত টাইপের হিসাব হোক, যত কিছু হোক, সর্বদাই সব কিছু হবে ক্রয় মূল্যের সাথে। যত কানেকশন সব ক্রয় মূল্য। তো প্রফিট বা লস ডিভাইডেড বাই ক্রয় মূল্য বা কস্ট প্রাইস, এই দুইটাতে তুমি ভাগ করে দিবা। ভাগ করে দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে তোমার একটা পয়েন্টে আসবে, সাপোজ পয়েন্টে সামথিং আসবে, ওটার সাথে 100 করে দিবা, 100 গুণ করে দিবা, যেটা আসবে সেটা পার্সেন্টেজ আকারে প্রকাশ করবা, যেটা আসবে সেটা পার্সেন্টেজ আকারে প্রকাশ করবা। নেক্সট তোমাদের আরো কিছু জিনিস আছে, যেটা হচ্ছে ইন্টারেস্ট। তো এটা হচ্ছে সিম্পল, ও এখানে সিম্পল লিখতে ভুলে গেছে, যাই হোক। এটা হচ্ছে সিম্পল, বা হচ্ছে যে কি বলা যায়, সিম্পল বাংলা ভুলে গেলাম, বা সাধারণ, খুব পসিবলি সাধারণ। আচ্ছা, ইন্টারেস্টের বাংলা কি? এই দাঁড়াতে, ইন্টারেস্টের বাংলা কি এটা একটু মনে করি। এখন ইন্টারেস্ট করতে যায়, ইন্টারেস্টের বাংলায় ভুলে গেছি, এমন একটা অবস্থা হয়ে গেছে। ইন্টারেস্টের বাংলা কি? দাঁড়া, এটা দেখে নি। ওকে, ইন্টারেস্টের বাংলা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টের বাংলা লাভ। শিট, আমি সব ভুলে গেছি। ইন্টারেস্টের বাংলা হচ্ছে লাভ। এটা তুমি সুদ বলাটা আই গেস বেটার। আচ্ছা, ইন্টারেস্টের বাংলা হচ্ছে সুদ বা লাভ, যেটাই বলো না কেন, লাভ পার্সেন্টেজ অনেক কিছু বলা যায়। তো সুদ সিম্পল হচ্ছে কি তোমার সাধারণ সুদ, আর দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট মিনস চক্রবৃদ্ধি। এই কম্পাউন্ড হচ্ছে চক্রবৃদ্ধি, যেটা সবচেয়ে শুনতে যত একদম হার্ড লাগতো, সেই চক্রবৃদ্ধি হচ্ছে এটা। ঠিক আছে? তো ইন্টারেস্ট কি? ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু হোয়াট? আই ইজ ইকুয়াল টু পি এন আর। সবার আগে ক্লাস 6-এ কি 7-এ পড়ছিলাম, অনেকদিন আগে পড়া হয়েছিল। আই ইজ ইকুয়াল টু পি এন আর, সূত্রটা আমার মনে করো। আই ইজ ইকুয়াল টু পি এন আর। পিটা কি? পি হচ্ছে প্রফিট, এন হচ্ছে ইয়ার, আর হচ্ছে রেট। আই ইজ ইকুয়াল টু পি এন আর। টোটাল যদি বলে যে আমার হচ্ছে 4 বছর পর বা 5 বছর পর আমার টোটাল প্রফিটটা কত হবে? সিম্পল, সূত্র মনে রাখবা, সূত্র ফালাই দেবা, অ্যান্সার শেষ। কম্পাউন্ড প্রফিট বা চক্রবৃদ্ধি সুদ কি হবে? পি কি হবে? পি 1 প্লাস আর, সরি 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। ওই সরি, এন মাইনাস পি কেন বলছি, এটা হচ্ছে এন মাইনাস পি। এটা আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, এন মাইনাস পি। কারণ কি, এখানে যে আমার পিটা আছে, পিটা সহ কাউন্ট হয়ে যায়, তো এখান থেকে পরে পি মাইনাস করে নিতে হয়। আর টোটাল হচ্ছে পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন। চলো একটা ম্যাথ করি। বলছে রিতা বরোড এত টাকা ফর 3 years at a rate of 6% per annum as simple interest. আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট, হাউ মাচ ইন্টারেস্ট উইল সে পে? এটা হচ্ছে কি, এটা কি, এটা কি আসল, এটা হচ্ছে আসল বা পি। আই ইজ ইকুয়ালস টু পি এন আর। আচ্ছা, আমি তো এটা লিখতে ভুলে গেছি। এই এখানে প্রফিট কে লিখছে? এটা প্রফিট, এটা অ্যাকচুয়ালি আসল। ঠিক আছে? এটা আসলে প্রফিট না, এটা আসলে আসল, বা যে টাকাটা তোমাকে দেয়, যে টাকাটা তুমি আসলে পাবা। ঠিক আছে? যে টাকাটা তোমার মেইন যে টাকা, ওইটাই। আর প্রফিট হবে হচ্ছে ইন্টারেস্ট। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। আসল, তো আসল কত আমার ছিল? আসল হচ্ছে আমার 5,000, তাহলে 5,000 বসায় দিই, গুণন এন কত? এন হচ্ছে বছর, কত বছর হচ্ছে? 3 বছর। আর রেট কত? 6%, 6 ডিভাইডেড বাই 100। কত আসলো? এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, বাকি কি থাকলো? 50 গুণন 3, 50 গুণন 3 কত? 150, 150 গুণন 6, 300, 300, 900, শেষ। 50 গুণন 3 150, 150 গুণন 2 হচ্ছে 300, 300 গুণন 3 হচ্ছে 600, সরি 900। ঠিক আছে, চলো আমরা এখন নেক্সট প্রবলেমে যাই। নেক্সট কি আছে?
নেক্সট হচ্ছে আমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শন। এটা তোমাদের খুব মজার একটা জিনিস। এই জিনিস আর এই জিনিস ইকুয়াল, ঠিক আছে? A is to B is to C is to D সমান সমান অ্যাকচুয়ালি মিন করে A by B is equal to C by D। এখান থেকে তোমাদের একটা ফর্মুলা আসবে, এখান থেকে এটা যদি তুমি লেখো এটা এরকম করে আসে, A divided by B is equals to C by D যেহেতু আছে, এখান থেকে তোমরা এভাবে লিখতে পারো BC is equals to AD। এখান থেকে এই ফর্মুলাটা আসে। সেকেন্ডটাতে আসবে এরকম B স্কোয়ার is equals to AC, আর এটাতে আসবে হচ্ছে আমার এরকম x স্কোয়ার is equals to AB। ঠিক আছে? রেশিও অ্যান্ড প্রপোর্শনের কিছু অ্যাপ্লিকেশনস আছে। এটা হচ্ছে কি স্পিড ডিস্টেন্স টাইমেরটাতে ইউজ হয়। মিক্সচারের ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, এটাতে ইউজ হয়। ওয়ার্ক অ্যান্ড ওয়েজেসে কাজ করে, জিওমেট্রি স্কেলিংয়েও কাজ করে। জিওমেট্রি স্কেলিং অ্যাকচুয়ালি তোমাদের ওইভাবে লাগবে না, ওটা একটু স্কেল করা লাগে না, ওটা হায়ার ম্যাথের টপিক মেইনলি। অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিবিউশন এটা তোমাদের খুব বেশি লাগে না, ইম্পর্টেন্ট না খুব বেশি। দেন আমরা এখন চলো কিছু রেশিও অ্যান্ড প্রপোর্শনের কাজ করি, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ওইটার সাথে রিলেটেড। রেশিও অ্যান্ড প্রপোর্শনের ম্যাথ টাইপের মধ্যে আরেকটু আগে। সাপোজ ধরো তোমাকে এরকম একটা প্রবলেম আছে, এটা প্রবলেম, এই সূত্রটাকে মাথায় নাও, আমি তোমাদের এটা প্রবলেম দিয়ে দেখাই, তাহলে তোমাদের ইজি হবে। সূত্রটা হচ্ছে A ডিভাইডেড বাই A প্লাস বি ইন্টু কিউ। ঠিক আছে, চলো এটা আমি প্রবলেম দিয়ে দেখাই। বলা হয়েছে ইন 44 কেজি সল্ট অ্যান্ড ওয়াটার, আমাদের সল্ট অ্যান্ড ওয়াটার কত আছে 44 কেজি, দ্য রেশিও অফ সল্ট অ্যান্ড ওয়াটার ইজ 8:3। আমাদের সল্ট অ্যান্ড ওয়াটার রেশিও কত 8:3। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ সল্ট ইন দ্য অরিজিনাল সলিউশন অফ কেজি। দেখো সল্টের প্রপোর্শন কত, সল্টের প্রপোর্শন কত 8:3। সো ওই 8টাকে লিখবো উপরে, ডিভাইডেড বাই কি ছিল দেখো, ডিভাইডেড বাই কি ছিল A প্লাস বি, 8 প্লাস 3, 8 প্লাস 3 ইন্টু আমার কোয়ান্টিটি কত ছিল 44, কিউ এর ভ্যালু হচ্ছে 44, যেটা আসবে সেটা অ্যান্সার। এখানে কত আসে 8 ডিভাইড বাই 11 ইন্টু 44, এটাতে এটাতে কাটো 4 সমান সমান আসে 32। শেষ। নেক্সট টার্মস আমাদের মিক্সচার, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এটাও হচ্ছে কাইন্ড অফ ওই রকমই, জাস্ট তুমি এটা মাথায় রাখবে, এটা সূত্রটা হচ্ছে এরকম C1 Q1 প্লাস C2 Q2 ডিভাইডেড বাই কোয়ান্টিটি 1 প্লাস কোয়ান্টিটি 2, কনসেন্ট্রেশন প্লাস কোয়ান্টিটি, কনসেন্ট্রেশন 2 প্লাস কোয়ান্টিটি, কনসেন্ট্রেশন দুইটার যোগফল। ওকে চলো নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে কি বলা আছে, ইন সল্ট অ্যান্ড ওয়াটার দ্য রেশিও অফ সল্ট অ্যান্ড ওয়াটার ইজ 8:3, and if you add 2 kg of water the ratio becomes 2:1। তাহলে চলো আমরা কি বলা যায় 8:3 যেহেতু আছে, সেটাকে আমরা সাপোজ 8x and 3x আকারে লিখলাম। তারপর কি বলছে, আমাদের ওয়াটার আমরা 2 কেজি অ্যাড করতেছি। ওয়াটার কোনটা ছিল, ওয়াটার ছিল 3, এটা সাথে আমরা 2 কেজি ওয়াটার যোগ করছি। তারপর আমাদের রেশিও কি হয়েছে, রেশিও হয়ে যায় আমার হচ্ছে 2:1, রেশিও হয়ে যায় কত 2:1। অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ সল্ট ইন দ্য অরিজিনাল সলিউশন। চলো এটা সলভ করে চলে আসবে। কত আসছে 2 × 3, তাহলে হচ্ছে 6x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 8x। দেন 8x ওইখানে পার করলে হয় আমার কত, 8x ওই পাশে গেলে হচ্ছে আমার 2x ইজ ইকুয়ালস টু 4, which gives us x ইজ ইকুয়ালস টু 2। x ইজ ইকুয়াল টু 2, x এর মান পেয়ে গেলাম। সল্টের ভ্যালু কত ছিল আমাদের ইনিশিয়ালি 8x, তাহলে কত 8 গুণন ওখানে কত আসছে 2, দেন আমার আলটিমেটলি আমার সলিউশনে কত থাকবে 16 কেজি সল্ট। শেষ। ওকে চলো এবার আরো কিছু ম্যাথ করি, হচ্ছে ডিস্টেন্স, স্পিড অ্যান্ড টাইম। ডিস্টেন্স অ্যান্ড স্পিড অ্যান্ড টাইমটা তোমাদের একদম এরকম, এস ইজ ইকুয়াল টু ডিস্টেন্স যদি এস হয় সেটা সমান সমান স্পিড অ্যান্ড টাইম। স্পিড কত, আচ্ছা ডিস্টেন্স আমি ডি দিয়ে লিখি, ডিস্টেন্স এস দিয়ে না লিখে ডি দিয়ে লিখি, ডি ইজ ইকুয়াল টু এস বাই টি। এটা হচ্ছে তোমাদের মেইন ফর্মুলা। ডি ইজ ইকুয়ালস টু, এই শিট আমি এস বাই টি লিখি কেন, এস ইন্টু টি, আমাদের টোটাল স্পিড ইন্টু টাইম। এখানে একটা স্পেশালাইজ কিছু জিনিস আছে, এটা মাথায় রাখবা। এই দুইটা অ্যাকচুয়ালি তোমরা ক্যালকুলেটর করতে পারবা, ঠিক আছে? তো এই দুইটা ইম্পর্টেন্ট, যে তোমার হচ্ছে কোনো সময় যদি থাকে মিটার পার সেকেন্ডের সাথে তুমি হচ্ছে কিলোমিটার পার আওয়ারের যদি তোমরা হচ্ছে কম্বিনেশন চাও, এই জিনিসটা ইউজ করতে পারো, হেল্পফুল হবে অনেক। অ্যান্ড তোমাকে যদি কখনো অ্যাভারেজ স্পিড বের করতে বলে, অ্যাভারেজ স্পিড মানে কি, অ্যাভারেজ কি বলছিলাম, সবগুলো যোগ করবা, সবগুলো ভাগ করবা, সবগুলো যোগ করবা, সবগুলো ভাগ করবা। অ্যাভারেজ কি করবা, সবগুলো ডিস্টেন্স যোগ করবা, সবগুলো ডিস্টেন্স যোগ করবা, সেটা সবগুলোতে টাইম দিয়ে ভাগ করে দিবা, শেষ, ফিনিশ। ওকে চলো কি আছে, আ কার ট্রাভেলস আ স্পিড অফ 60 km/h, হাউ মাচ টাইম উইল ইট টেক টু কভার 180 km। ওকে চলো দেখো এই অ্যাভারেজটাই দেখাই। কি বলছে, অ্যাভারেজ স্পিড কত, অ্যাভারেজ স্পিড দেওয়া আছে, অ্যাভারেজ স্পিড দেওয়া আছে হচ্ছে 60 km/h, সে 60 km/h যায়।
অ্যান্ড সে কত করে 180 ডিস্টেন্স, ওই কই গেল, সে কভার করে কত 180 ডিস্টেন্স, তাহলে উপরে লিখলাম 180, আমার কি লাগবে টাইম লাগবে, তাহলে টাইম এখানে রাখলাম, এখান থেকে বের করি t is equals to 180 divided by 60 gives us 3 hours. This is the answer. চলো ওকে, চলো ওয়ার্ক প্রবলেম। ওকে, ওয়ার্কের কিছু প্রবলেম আছে। ওয়ার্কের প্রবলেমগুলো এরকম হয় যে তোমাকে এখানে একটা রেট দেওয়া থাকে যে আমি দিনে কত পার্সেন্ট কাজ করতে পারি। জিনিসটা অ্যাকচুয়ালি দিনে কত পার্সেন্ট কাজ করি এটা অ্যাকচুয়ালি আমাদের বের করে নিতে হয়। আমাদেরকে বলা থাকবে যে আমরা এতক্ষণে আমরা কাজটা শেষ করতে পারি, বা আমার এত দিনে আমি কাজটা শেষ করতে পারি, বা এত ঘন্টা আমি লাগতে পারে। সেম ঠিক ওই জিনিসটা থেকে আমাদের রেট বের করতে হয়। রেটটা মিনস হচ্ছে আমি একদিনে কতভাবে করতে পারি। রেট মিনস আমি একদিনে কত করতে পারি। যেমন এরকম থাকতে পারে যে আমি পুরো কাজটা শেষ করতে পারি 18 দিনে। সো ওইটাকে আমরা যদি লিখি যে আমি একদিনে কতটুকু করতে পারি, একদিনে আমি করতে পারি 1/18। ঐকিক নিয়ম, সিম্পল ঐকিক নিয়ম। ওয়ার্ক প্রবলেমসের যত কিছু আছে সবগুলো আমার কাজ করবে ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম না, আমার কাজ হবে ইউনিটারি সিস্টেম বা ঐকিক নিয়ম, মাস্ট। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো এই জিনিসটা মাথায় রাখবা। এই দেখো, ইফ আ পারসন ক্যান কমপ্লিট আ জব ইন x days দেন দ্য ওয়ার্ক ডান ইন 1 day ইজ ইকুয়াল টু 1x। সিম্পল ইউনিটারি মেথড কি বলছে, আমার যদি একটা পারসন আমার একটা কাজ x ডে যে কোনো একটা নাম্বারে যদি আমি শেষ করতে পারে, সে একদিনে কতটুকু কাজ করতে পারবে 1/x টাইমস। অ্যান্ড কম্বাইন ওয়ার্ক, এটা আমি তোমাদের হচ্ছে অঙ্কতে বুঝাই। কম্বাইন ওয়ার্কের সূত্রটা একটু মাথায় রাখো, তোমাদের আমি অঙ্কতে এটা বুঝাবো। দেখো এখানে বলছে রাভি ক্যান পেইন্ট আ ওয়াল ইন 6 আওয়ার্স। রাভি যদি বলি, রাভি কি বলছে, আমার ওয়াল ক্যান পেইন্ট ইন 6 আওয়ার্স। সে 6 ঘন্টায় আমার পুরো কাজটা শেষ করে। সে 6 ঘন্টায় আমার পুরো কাজটা শেষ করে, তাহলে সে 1 ঘন্টায় কতটা কাজ শেষ করবে 1/6 টাইমস। 1/6 টাইমস কাজ আমার শেষ করবে। রাজু ক্যান পেইন্ট দ্য সেম ওয়ালস ইন 3 আওয়ার্স। রাজুর যদি জন্য আমি বলি, সে আমার 3 আওয়ারের মধ্যে আমার পুরো কাজটা শেষ করতে পারে, তাহলে সে 1 ঘন্টায় কত কাজ করতে পারবে 1/3 টাইমস ওয়ার্ক। হাউ লং উইল ইট টেক টু পেইন্ট দ্য হোল ওয়ার্ল্ড ইফ দে ওয়ার্ক টুগেদার। যদি তারা কাজ করে, যদি তারা কাজ একসাথে করে, তারা কি বলছি, তারা কাজটা একসাথে করে। এটা রাভি কাজ করতেছে, এটা রাজু কাজ করছে। যদি তারা একসাথে কাজ করে তাহলে কি হবে, দেখো 1 ঘন্টায় এতটুকু কাজ করে, 1 ঘন্টায় এতটুকু কাজ করে। আমার কি তাহলে 1 ঘন্টায় আমার টোটাল কাজ কত হবে, এর কাজটাও কাউন্ট হচ্ছে, ওর কাজটাও কাউন্ট হচ্ছে, দুটার যোগফল। তাহলে কত আসে, তাহলে আমার এখানে আসে, আচ্ছা চলো নতুন একটা পেজে যাই। তাহলে আমার টোটাল কাজ কত হবে 1/6 প্লাস 1/3 which gives us 6, এখানে আসবে 2 plus 1 gives us 3/6 or 1/2 times what। এখন দেখো, এখন কি হলো, তারা যখন দুইজন কাজ করতেছে তখন আমার টোটাল কাজ কত হচ্ছে 1 ঘন্টায়, 1 ঘন্টা আমার শেষ হচ্ছে 1/2 টাইমস ওয়ার্ক। তাহলে দেখো আমি সিম্পল জিনিস, 1/2 টাইমস ওয়ার্ক শেষ হচ্ছে কতক্ষণে, 1 আওয়ারে। 1/2 টাইমস ওয়ার্ক কখন শেষ হচ্ছে, 1 আওয়ারে শেষ হচ্ছে। তাহলে আমার 1% কাজ কখন শেষ হবে, উল্টায় দাও, 2 আওয়ারে শেষ হয়ে যাবে। এটা জাস্ট সিম্পল, উল্টায় দেবো। আচ্ছা তাহলে এটাও একবার দেখাই দিই, এটা কি করছি, 1 ডিভাইডেড বাই 1/2, যেটা অ্যাকচুয়ালি 1 into 2 gives us 2। সো আমার আলটিমেটলি রেজাল্ট আসবে কত, 2 আওয়ার। ওকে, হ্যালো এভরিওয়ান। সো আমরা আমাদের নেক্সট পার্ট নিয়ে চলে আসছি। নেক্সট পার্ট স্টার্টস উইথ সেট অ্যান্ড ভেন ডায়াগ্রাম। আমাদের ভেন ডায়াগ্রাম আর সেট নিয়ে আমরা মেইনলি এখন কথা বলবো। তো যে জিনিসটা আছে, আমরা মেইনলি কি সেটের যত কিছু আছে, তোমাদের মেইনলি যে পার্টটা আসবে ইন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা তোমাদের জেনারেল ম্যাথের যে পার্টটা আছে, এই পার্টটাতে আমাদের মেইনলি আসবে ভেন ডায়াগ্রামের জিনিসগুলো। যেমন আমি এই জিনিসটাকে ভেন ডায়াগ্রামে আর্ট করি, দেখো তোমাদের কেমন হয়। যেমন আমাকে বলছে 30 জন লোক এখানে আমার চা পছন্দ করে, 25 জন আমার কফি পছন্দ করে, এবং 10 জন লোক বোথ, যেটা আমার মানে সবাই পছন্দ করে। তো আমি এখানে একটা সার্কেল আঁকাই তোমাদের জন্য বোঝানোর জন্য বেটার হবে। আর টাকাই দুইটা সার্কেল আঁকাইছি, ঠিক আছে। দুইটা সার্কেল কি, একটা সার্কেল আমি রাখলাম হচ্ছে আমার চায়ের জন্য, এটা হচ্ছে আমার চা, আরেকটা হচ্ছে আমার কি কফি। এন্ড দেখো এই যে চায়ের যে সার্কেল এন্ড কফির যে সার্কেল, এই দুইটার মাঝখানে একটা পার্ট আছে। দুইটার মাঝখানে যে পার্টটা, এটা হচ্ছে যে চাও পছন্দ করে, যে কফিও পছন্দ করে। এই পার্টটা শুধুমাত্র চা পছন্দ করে যারা, এই পার্টটা যারা কফি পছন্দ করে, এন্ড এই পার্টটা হচ্ছে সবাই পছন্দ করে। তাহলে এই পার্টটা কি হবে, এই পার্টটা হবে যারা শুধুমাত্র চা পছন্দ করে, শুধুমাত্র চা। আর এই পার্টটা কি হবে, এই পার্টটা হবে শুধুমাত্র যারা কফি পছন্দ করে। তাহলে চলো এখন আমাকে কি বলছে, 30 জন লোক আমার টোটাল চা পছন্দ করে। আচ্ছা আগে ঠিক আছে, বোধ কতজন পছন্দ করে, 10 জন লোক আমার দুইটাই পছন্দ করে, আমি ভিতরে রেখে দিলাম 10। আমার 30 জন কি খালি চা পছন্দ করে, 30 জন লোক আমার চা পছন্দ করে। তাহলে শুধুমাত্র চা পছন্দ করে কারা,
30 মাইনাস 10 সমান সমান 20 জন। আর কফি পছন্দ করে টোটাল 25 জন, শুধুমাত্র কফি পছন্দ করবে কতজন? 25 মাইনাস এই যে 10, যে 10 জন হচ্ছে এর মধ্যে চলে গেছে, সেই 10 জন ইজ ইকুয়ালস টু কত? 15 জন। তাহলে দেখো আমার টোটাল কতজন হচ্ছে আমার মানুষজন? 20 যোগ 10 কত হয়? 30, 30 যোগ 15 কত হয়? 45। ভাইয়া এখানে তো ছিল 50, এখানে কেমনে 45 হইলো? 45 কেন? আমার বাকি 5 জন কই? বাকি 5 জন না চা পছন্দ করে না কফি পছন্দ করে, তারা দুইটার একটাও পছন্দ করে না, তাই তাদের আমি বাইরে রেখে দিলাম। তারা হচ্ছে দুধ ভাত, বাদ, তাদের সাথে কোনো কাজ নেই, তারা হচ্ছে বাদ, তারা চাও খায় না কফিও খায় না। আমি কিন্তু দুইটারই পাবলিক, ঠিক আছে? আমি কিন্তু চা কফি দুইটাই খাই, কোনোটাই মিস নেই। তো যাই হোক, তাহলে আমি কোনটা হবে? আমি এই পাবলিক হব যে হচ্ছে দুইটাই পছন্দ করে। যাই হোক, তো এখন আমাকে বলো যে আমার কোয়েশ্চেন বলছে হাউ মেনি অফ দেম লাইকস অনলি টি, বলছে কি অনলি টি। অনলি টি কয়জন? 20 জন, শেষ, অ্যান্সার হচ্ছে 20। হাউ মেনি অফ দেম লাইক অনলি কফি, অনলি কফি কতজন? এই পার্টটা হবে অনলি কফি, অনলি কফি কতজন? 15 জন, শেষ, 15। আমাকে বলছে হাউ মেনি অফ দেম লাইক নাইদার, যে কোনোটাই পছন্দ করে না, কতজন পছন্দ করে না? 5 জন, কোনো কিছুই পছন্দ করে না, চাও পছন্দ করে না, কফি পছন্দ করে, তারা দুধ ভাত, তারা কিছুই খায় না। তো তারা কয়জন? তাদের রেকর্ডটা হচ্ছে 5 জন। আর যদি আমি বলি হাউ মেনি অফ দেম লাইক আইদার ওয়ান অফ দেম, যে কোনো একটা যদি পছন্দ করে, তাহলে সেটা কোনটা হবে? 20 যোগ 5 যোগ 15, তারা যে কোনো একটা পছন্দ করে। যদি আমি এখানে দুইটা আরো কোয়েশ্চেন দিই, হাউ মেনি অফ দেম লাইকস আইদার ওয়ান অফ দেম, যে তাদের যে কোনো একজন, আচ্ছা এখানে লাইকস at least of at least one of them, যদি এরকম থাকে যে আমার যে কোনো একটা at least একজন খায়, যে একজন at least পছন্দ করে। দেখো এটাও at least এর মধ্যে পড়ে, এটাও at least এর মধ্যে পড়ে, এটাও at least এর মধ্যে পড়ে, তাহলে কত হবে? 20 যোগ 10 যোগ 15, তাহলে কত হয়? 20 যোগ 10 যোগ 15 সমান সমান হয় 45। আর যদি আমার কোয়েশ্চেনটা এরকম হয়, হাউ মেনি অফ দেম লাইকস অনলি ওয়ান অফ দেম, দেখো আমি যদি বলি অনলি ওয়ান অফ দেম, তার মানে কি আমার যে কোনো একটাই শুধুমাত্র পছন্দ করবে। বোধ পছন্দ করা ফিজেবল না, বোধ সে পছন্দ করতে পারবে না। যদি কেউ বোধ যদি পছন্দ না করতে পারে, তাহলে দেখো তাহলে কি তার এই সেটটা কি আমার কাউন্ট হবে? এই সেটটা কিন্তু আমার কাউন্ট হচ্ছে না, তাহলে আমার কোনটা হবে? শুধুমাত্র এই 20 আর এই 15। তাহলে আমার কত হয়? 20 যোগ 15, অ্যান্সার হবে আমার 35। ঠিক আছে, ক্লিয়ার? চলো আমরা নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিক কি বলছে? নেক্সট টপিক হচ্ছে ফাংশন। তাহলে ফাংশনে কি ওকে, ফাংশন কি? ফাংশনে আমাকে বলা হয়েছে এফ অফ এক্স, আমার এটা দেওয়া আছে, এফ অফ এক্স দেওয়া আছে আমার 2x + 3। আমাকে এখানে x এর ভ্যালু আমাকে 4 বলাই দিছে, আমার কত দিছে? 4 দিয়ে দিছে। তাহলে আমার কি x এর ভ্যালু আমার কত দিছে? 4। আমার যতগুলো x থাকবে এই ফাংশনে সবগুলো আমার চেঞ্জ হয়ে যাবে। তাহলে কত হবে? 2 × 4 + 3, আমার আলটিমেটলি অ্যানসার আসবে 8 + 3 gives us 11। শেষ। ওকে ওকে, তাহলে চলো আমরা আমাদের নেক্সট ফাংশনের টপিকে ব্যাক করি, সেটা হচ্ছে ডোমেইন অ্যান্ড রেঞ্জ। ডোমেইন কি জিনিস, রেঞ্জ কি জিনিস, এটা তোমাদের আগে বুঝাই। ডোমেইন বলতে বোঝায় যেটা, ডোমেইন বেসিক্যালি মিন করে, দ্য ডোমেইন থিং বেসিক্যালি মিন করে যে আমি অ্যাকচুয়ালি কোন কোন জিনিস আমরা আমাদের এখানে এলিজিবল, আমাদের এখানে কি কি জিনিস আমরা অ্যাড করতে পারবো, কোন কোন জিনিস আমাদের এখানের সাথে যায়, আমাদের এই ফাংশনটাতে আমরা কি কি রাখতে পারবো, আমি কি কি ইনপুট দিতে পারবো, কোন কোন ইনপুট আমার ভ্যালিড। আর রেঞ্জ মিন করে আমি ইনপুট দিলে আমার কোন কোন জিনিস আমি আউটপুট আকারে পাইতে পারি, আমার আউটপুটের জন্য কোন কোন ভ্যালিড নাম্বার আছে। ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে এটার ডোমেইন ক্লিয়ার করি। ফার্স্ট অফ অল এটারই ডোমেইন দেখি। তো আমাকে এখানে দেওয়া আছে হচ্ছে 1 / x - 2। এখন দেখো x - 2 যেহেতু দেওয়া আছে, এইখানে যদি আমি ডোমেইন বলি, তোমরা বলতে পারো ভাই ডোমেইন তো আমি সব নাম্বার দিতে পারি, সমস্যা কি, আমি কোন নাম্বার দিতে পারবো না? এটাই তো তোমাদের কোয়েশ্চেন, তাই না? চলো এই কোয়েশ্চেনের অ্যান্সার দিই। যেমন দেখো 1/0, তোমাদেরকে যদি বলি 1/0, এটা কি কোনো নাম্বার হইতে পারে? এটা আনডিটারমিনেট না,
এটা তো আনডিটারমিনেন্ট, তাই না? যেমন রুটের ভিতর আমি কি মাইনাস দিতে পারবো? রুটের মধ্যে মাইনাস দিতে পারবো, কমপ্লেক্স হয়ে যাবে, এটাও আমাদের হবে না। এই টাইপের যত জিনিসগুলো আছে এই টাইপের গুলো আমাদের ডোমেইনের মধ্যে পড়বে না, এগুলো আমাদের ডোমেইনের বাইরে রাখতে হবে। তো এইটার ডোমেইন কি হবে? দেওয়া আছে এক্স মাইনাস টু দেওয়া আছে, দেখো তাহলে কি আমার এক্স মাইনাস টু এর ভ্যালু আমার জিরো হইতে পারবে না, ক্যানট বি ইকুয়াল টু জিরো। তাহলে আমার কি হবে? এক্স ক্যানট বি ইকুয়াল টু প্লাস টু। তাহলে আমাদের ডোমেইন কি হবে? আমাদের ডোমেইন হবে অল রিয়েল নাম্বারস এক্সেপ্ট টু। আমাদের সবগুলো রিয়েল নাম্বারই হবে এক্সেপ্ট টু, দুই ছাড়া আমাদের সব কিছুই হবে। আর রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে সব মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, প্রত্যেকটা নাম্বারে আমার রেঞ্জ হতে পারে। ভ্যালুগুলো বসায় দেখো, দেখবে চলে আসবে। নেক্সট কামস জি অফ এক্স। জি অফ এক্স সমান সমান আমার দেওয়া আছে এক্স স্কোয়ার। এখন দেখো আমি এখানে এমন কোনো নাম্বার আছে যে আমি বসাইতে পারবো না এক্স এর ভিতরে, আমি সব কিছু বসাইতে পারবো, অল যতগুলো রিয়েল নাম্বার আছে আমি সব বসাইতে পারবো। সো এটার ডোমেইন হবে অল রিয়েল নাম্বার মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, বা এখানে তুমি এভাবে লিখতে পারো অল রিয়েল নাম্বার, যেটা তোমার কোয়েশ্চেনে আসবে সেটা হিসেবে দিয়ে দিবা। দেন আমার আসে হচ্ছে এক্স স্কোয়ার, এটার এখন রেঞ্জ বের করি। দেখো আমার একটা স্কোয়ারের রেঞ্জ কি হয়? একটা স্কোয়ারের রেঞ্জে কি কখনো নেগেটিভ নাম্বার আসতে পারে? একটা স্কোয়ার যদি আমি একটা নাম্বার বলে আমার কি আউটপুটে কখনো নেগেটিভ আসতে পারে? কখনো নেগেটিভ আসতে পারে না। সেটা সবসময় কি হবে? সব সময় হবে আমার একটা হোল নাম্বার বা নন নেগেটিভ নাম্বার। সো আমার নন নেগেটিভ নাম্বার কি হবে? আমার এখানে তাহলে শুরু হবে আমার জিরো থেকে শুরু হবে অ্যান্ড আমার ইনফিনিটি পর্যন্ত চলবে। আচ্ছা এখানে তোমাদের একটা জিনিস তোমাদের দেখাই দিই, এই ব্র্যাকেটগুলো কি বোঝায়, এই ব্র্যাকেট কি বোঝায় আর এই ব্র্যাকেট কি বোঝায়, এটা তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে এই ব্র্যাকেট দুইটা কি বোঝায়। দিস থিং মিনস এটা এক্সক্লুডেড, এটা মিন করে এটা এক্সক্লুডেড, মানে এটা ছাড়া আর এটা ছাড়া, আর এটা মিন করে এটা সহ ইনক্লুডেড। যেমন দেখো আমি এখানে দিছি জিরোর সাথে আমি থার্ড ব্র্যাকেট দিছি, থার্ড ব্র্যাকেট বেসিক্যালি মিন করে আমার জিরো থেকে, আমার জিরো কাউন্টেড, আমার জিরো ইন, আমার রেঞ্জটার মধ্যে জিরো সহ কাজ হবে। সে এখানে শুরু হয়েছে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত চলতেছে। আর একটা জিনিস মাথায় রাখবা, ফর ইনফিনিটি সব সময় ব্র্যাকেট হবে ফার্স্ট ব্র্যাকেট, ইনফিনিটির জন্য অলওয়েজ 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 ফার্স্ট ব্র্যাকেট, কোনো থার্ড ব্র্যাকেট হবে না। এই জিনিসটা মাথায় রাখবা, খুবই 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 ইম্পর্টেন্ট একটা থিং, তোমাদের ডোমেইন রেঞ্জ বেজ করতে আসবে। নেক্সট থিংস কামস ইনভার্স ফাংশন। যদি এটা মেইনলি হায়ার ম্যাথের টপিক, স্টিল আমি তোমাদেরকে একটা গ্লিমস দেখাই দিই যে আসলে কি আসতে পারে। ফাংশন মেইনলি পুরাটাই হচ্ছে অ্যাকচুয়ালি হায়ার ম্যাথের টপিক, বাট এটাও অ্যাকচুয়ালি কি অ্যাপ্লিটিউডে মাঝে মাঝে দিয়ে দেয়, এই জন্য তোমাদেরকে এই জিনিসটা করানো। অ্যান্ড ইনভার্স ফাংশন কাইন্ড অফ তোমাদের আসবে না, ইনভার্স ফাংশন মেইনলি হায়ার ম্যাথের টপিক, আর জেনারেল ম্যাথে এটার অ্যাকচুয়ালি আসে না। স্টিল তোমাদেরকে একবার একটু তাহলে দেখাই দিই যাতে তোমার ইনকেস যদি চলে আসে, এটা খুবই লেস ইম্পর্টেন্ট, ইনভার্স ফাংশন খুবই লেস ইম্পর্টেন্ট, জাস্ট একবার দেখে নাও যাতে ইনকেস যদি কোনো ব্ল্যান্ডার হয় যাতে তুমি অ্যান্সার করতে পারো। ফার্স্ট অফ অল আমার একটা ফাংশন যদি থাকে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস টু, সরি ওয়াই কেন বলতেছি, এক্স মাইনাস টু ডিভাইডেড বাই টু, এরকম একটা ফাংশন দেওয়া আছে। এটাকে আমি ইনভার্স ফাংশন বের করতে পারি, এটাকে এভাবে লিখবা, এটাকে ফার্স্ট অফ অল লিখবা ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস টু ডিভাইডেড বাই টু, ঠিক আছে? লিখছো এফ অফ এক্স কে ওয়াই দ্বারা রিপ্লেস করছো, এরপর করবা কি ওয়াই আর এক্স রিপ্লেস করে দিবা, ওয়াই আর এক্স রিপ্লেস করে দাও, কি আছে এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস টু ডিভাইডেড বাই টু, যতগুলো এক্স আছে সবগুলোকে ওয়াই দ্বারা রিপ্লেস করবা, যতগুলো ওয়াই আছে ওয়াই একটাই থাকবে, ওয়াই কে এক্স দ্বারা রিপ্লেস করে দিবা, ডান, শেষ। এরপর করবা কি, এরপর ওয়াই ছাড়া বাকি যত কিছু আছে সবগুলো অন্য পাশে পাঠাবা। তাহলে চলো অন্য পাশে পাঠাই, কি হয় পাঠাই দিই, তাহলে এখানে আছে কি টু, টু এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে টুয়াইস এক্স ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস টু, দেন আমার কি আছে ওয়াই ইজ ইকুয়ালস টু টুয়াইস এক্স প্লাস টু, এফ অফ ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু টুয়াইস এক্স প্লাস টু, এটাই অ্যান্সার, শেষ। এই জিনিসটা খুবই লেস ইম্পর্টেন্ট, তোমাদের জাস্ট জানানোর জন্য আমি করাই দিলাম যাতে তোমাদের ইনকেস যদি কোনো কোয়েশ্চেন আসে তোমরা এটা অ্যান্সার করতে পারো। আসার চান্স খুবই কম, বাট স্টিল ফর দ্য সেফটি, নাথিং এলস। চলো আমরা নেক্সট টপিকে যাই। আমাদের যে নেক্সট টপিক ইজ কাইন্ড আমার পার্সোনাল একটা ফেভারিট টপিক, হুইচ ইজ কামস পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন, যেটা সবার কাছে অনেক ভীতিকর একটা সাবজেক্ট লাগে যে ভাইয়া পারমিউটেশন কম্বিনেশন শুনতে ভয় লাগে, ভাইয়া যতবার পড়ছি ততবার ভয় লাগে। অ্যান্ড এটা কি শর্ট সিলেবাসে ছিল না আমাদের এখানে কোথাও, সো
সো আলটিমেটলি সবার ভয় লাগে। চলো ভয় আজকে একদম পুরাপুরি নাই করি। কয়েকটা জিনিস মাথায় রাখবো, তোমাদের যে পারমিটেশন কম্বিনেশন যত কিছুই আসবে না কেন, পারমিটেশন কম্বিনেশন খুবই বেসিক প্রবলেম আসবে, খুবই 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 বেসিক প্রবলেম আসবে, কোনো হায়ার লেভেলের টপিক্স আসবে না, মাথায় রাখবা। সো আগে আমি তোমাদের বলি পারমিটেশন অ্যান্ড কম্বিনেশন কয়েকটা জিনিস মাথায় রাখবা। পারমিটেশন অ্যান্ড কম্বিনেশন অ্যাকচুয়ালি আমাদের অ্যারেঞ্জমেন্টের একটা টেকনিক, আর টেকনিক ইউজ টু কাউন্ট পসিবল থিং। আমাদের এটা কাউন্ট করি, কি কাউন্ট করি, আমাদের অ্যারেঞ্জমেন্ট অথবা সিলেকশন কাউন্ট করি, অ্যারেঞ্জমেন্ট অথবা সিলেকশন কাউন্ট করি একটা গ্রুপ অফ আইটেমে। আমরা এটা একটা টেকনিক মেইনলি, পারমিটেশন কম্বিনেশন ইজ বেসিক্যালি আ টেকনিক টু কাউন্ট পসিবিলিটিস। আমরা কতগুলো জিনিস, আমরা কতগুলো সিলেকশন করতে পারি বা কতগুলো আমি কম্বিনেশন বানাইতে পারি, কতগুলো অ্যারেঞ্জমেন্ট করতে পারি, এটাই হচ্ছে একটা জাস্ট একটা থিওরি অ্যান্ড টেকনিক। তো এটা মেইনলি দুই টাইপের হয়, একটা হচ্ছে পারমিটেশন, একটা হচ্ছে কম্বিনেশন। তো দুইটা অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করার, যেহেতু তোমাদের বেসিক লেভেল, দুইটা জিনিস থাকবে তোমাদের পরীক্ষায় অলওয়েজ। অলওয়েজ পারমিটেশন কম্বিনেশন মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে আইদার অর্ডার বা অ্যারেঞ্জমেন্ট ইজ ইম্পর্টেন্ট, অ্যারেঞ্জমেন্ট ইজ লক তোমাকে বলা থাকবে, আর অর্ডার ইজ নট ইম্পর্টেন্ট। এটা মাথায় রাখবা। পারমিটেশন কি, পারমিটেশনে অর্ডার ম্যাটার্স, পারমিটেশনে অর্ডার ম্যাটার্স, পারমিটেশনে অর্ডার ম্যাটার্স, কম্বিনেশনে অর্ডার ডাজেন্ট ম্যাটার, কম্বিনেশনে অর্ডার ডাজেন্ট ম্যাটার। পারমিটেশনের একটা কি পয়েন্ট আছে, কি পয়েন্ট হচ্ছে অ্যারেঞ্জমেন্ট বা অ্যারেঞ্জ ওয়ার্ডটা থাকবে। পারমিটেশনে কি ওয়ার্ড থাকবে, পারমিটেশনের কিওয়ার্ড হচ্ছে অ্যারেঞ্জ, পারমিটেশনের কিওয়ার্ড হচ্ছে অ্যারেঞ্জ, অ্যান্ড ফর দ্য কম্বিনেশন পার্ট দ্য কিওয়ার্ড ইজ সিলেকশন অথবা সিলেক্ট। তোমাকে যদি সিলেক্ট দেওয়া থাকে, সিলেক্ট দেওয়া মানে এটা কম্বিনেশন হবে, আর যদি তোমার এরকম থাকে অ্যারেঞ্জ করা বোঝায়, তাহলে সেটাকে পারমিটেশন হবে। এতটুকু হচ্ছে ফর দ্য বেসিক্স। এখন চলো আমরা একটু ম্যাথে যাই, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে যে আসলে কি। আচ্ছা ঠিক আছে, ম্যাথের আগে আরেকটা টেবিল দেখে। টেবিলটা হচ্ছে এরকম, দেখো তোমাদেরকে কয়েকটা জিনিস দেখানো হয়েছে, যেগুলো মেইন থিং। অর্ডার কি, পারমিটেশনে অর্ডার ম্যাটার্স, কম্বিনেশনে অর্ডার ম্যাটার করে না। পারমিটেশনে অর্ডার ম্যাটার করে, কম্বিনেশনে অর্ডার ম্যাটার করে না। ফর দ্য ফর্মুলা, ফর দ্য ফর্মুলা পারমিটেশনের ফর দ্য ফর্মুলা, পারমিটেশনের ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড কম্বিনেশনের জন্য ফর্মুলাটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ওকে, হোল্ড অন। ফ্যাক্টোরিয়াল কি, অনেক কথা বলছি ভাই, এটা তো ইংলিশের টার্ম আমি নিয়ে আসলাম। ইংলিশের টার্ম ম্যাথে কি করতেছে, বা বাংলার টার্ম ম্যাথে কি করছে, আশ্চর্যবোধক চিহ্ন আবার কি, এটা আমার ম্যাথের কোনো কিছু হইলো নাকি? চলো বুঝি। ফার্স্ট অফ অল, হোয়াট ডাজ ইট মিন, হোয়াট ডাজ ইট মিন? ফর সাপোজ আমি তোমাকে একটা নাম্বার দিলাম, সাপোজ ধরো 4, 4-এর পাশে আমি এই ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিলাম, এই চিহ্নটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল। দিস সাইন রিপ্রেজেন্টস ফ্যাক্টোরিয়াল। এখন ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি? ফ্যাক্টোরিয়াল মিন করে 4, যেমন একটা নাম্বার 1 থেকে শুরু করে যে নাম্বারে ফ্যাক্টোরিয়াল চিহ্ন দেওয়া থাকবে, সেই নাম্বার পর্যন্ত যতগুলা সংখ্যা আছে, যতগুলা ইন্টিজার আছে, প্রত্যেকটার গুণফল, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। দেখো আমার লাস্ট নাম্বার কি 4, আমার 4 ফ্যাক্টোরিয়াল আছে, ইট মিনস 4, আমার লাস্ট নাম্বার হবে 4। শুরু হবে কই থেকে, 1 থেকে শুরু করে 4 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, প্রত্যেকটা সংখ্যার গুণফল হবে আমার 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, সো আমার যদি সেম থিং যদি থাকে আমার n ফ্যাক্টোরিয়াল, কি বলছি, n ফ্যাক্টোরিয়াল মিন্স হোয়াট, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 ইন্টু n মাইনাস 1 ইন্টু n পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, প্রত্যেকটা সংখ্যার গুণফল হচ্ছে আমার n ফ্যাক্টোরিয়াল। চলো ম্যাথে ব্যাক করি, তাহলে তুমি বুঝতে পারবে আরো। আচ্ছা, এটা ম্যাথ করা বোঝাও তো, আর একটু ভালো মতো ক্লিয়ারলি বোঝাবো। এক্সাম্পল কি হইতে পারে, অ্যারেঞ্জিং বুক। কি বলছিলাম, কিওয়ার্ড কি, অ্যারেঞ্জ। কিওয়ার্ড কি বলছি, কিওয়ার্ড হচ্ছে আমার অ্যারেঞ্জ। এই যে অ্যারেঞ্জ থাকলে আমার চলে আসবে পারমুটেশন, আর যদি থাকে সিলেক্ট ওয়ার্ডটা থাকলে আমার এটা হবে কম্বিনেশন। তাহলে চলো আমরা এখন অঙ্কতে ব্যাক করি, তাহলে তোমাদের কিছুটা জিনিস ক্লিয়ার হবে যে আসলে কখন কোনটা ইউজ হয়। দেখো কোয়েশ্চেন কি বলছে, হাউ মেনি ওয়েজ ক্যান ইউ অ্যারেঞ্জ 3 letters আউট অফ ABCD। কি বলছে, অ্যারেঞ্জ। কি বলছে, অ্যারেঞ্জ বলে কি হবে, অ্যারেঞ্জ মিন্স পারমুটেশন, অ্যারেঞ্জ মিন্স অর্ডার ম্যাটার্স। অ্যারেঞ্জ যখন বলা থাকবে ইট মিন্স অর্ডার ম্যাটার্স। অ্যারেঞ্জ করতেছি, যদি অ্যারেঞ্জ করি, দেখো ABC একটা জিনিস, ACB, দেখো আমি জিনিস কিন্তু 3টাই নিছি, একটা 3 letter ওয়ার্ডই নিছি, কিন্তু আমি যখন অ্যারেঞ্জ করতেছি তখন আমার এটা কি 2টা আলাদা জিনিস, আমার কনসিডার করতে হবে 2টা আলাদা জিনিস। কেন ভাইয়া, কেন আলাদা জিনিস হিসেবে কনসিডার করব? কারণ আমি যেহেতু অ্যারেঞ্জ করে বানাইতেছি, দেখো আমি এখানে একটা মানুষ আছে, এখানে আরেকজন আছে, এখানে আরেকজন আছে,
ঠিক আছে, আমি এই পার্সনটা যদি আমি এখানে দিই আর এই পার্সনটা যেখানে দিই এখানে যদি আমি এখানে দিই, আমার কিন্তু পুরাটাই রোটেশনটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। আমার রোটেশন, আমার যে অ্যারেঞ্জমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তুমি যখন বলবা যে ভাইয়া এখানে কিন্তু অ্যারেঞ্জমেন্ট কিন্তু আলাদা, দুইটা কিন্তু আলাদা জিনিস। যেমন আমি তোমাকে বুঝাই, সাপোজ ধরো কালো পর্দা আর আচ্ছা চিন্তা করে এমনি তোমাদের কিছু মজা দিয়ে করাই। সাপোজ ধরো আমি দুইটা পর্দা দিয়ে করাবো, ঠিক আছে, দুইটা পর্দা। সাপোজ ধরো এটা লাল পর্দা, দেন তোমাকে দিছি আমি একটা হলুদ পর্দা, দেন তোমাকে আমি আবার দিছি লাল পর্দা। দেখো এই জিনিসটা যে জিনিস, তুমি কি এটাকে কখনো এই সেম জিনিস বলবা? দুটাকে কি তুমি সেম জিনিস বলবা? কখনো তুমি সেম জিনিস বলবা? তুমি কখনো এটাকে সেম জিনিস বলবা না, কারণ অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট, অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট। আর আমরা কি চাইছি? আমরা চাইছি অ্যারেঞ্জমেন্ট। আমরা কি চাইছি? আমরা চাইছি অ্যারেঞ্জমেন্ট। তাহলে অ্যারেঞ্জমেন্ট যদি চাই, দুইটা অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট না, তার মানে কি এটা অর্ডার ম্যাটার করে। অর্ডার ম্যাটার করলে কি হবে? পারমুটেশন। চলো পারমুটেশন করি। পারমুটেশনের ফর্মুলা কি ছিল বলো? পারমুটেশনের ফর্মুলা কি ছিল? পারমুটেশনের ফর্মুলা ছিল এন কি হলো? চলো, পারমুটেশনের ফর্মুলা কি ছিল? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ভাইয়া আপনি ফ্যাক্টোরিয়াল বুঝালেন, n কি আর কি? n কি আর কি, তাই না? চল n আর r টা এখন বুঝাই। সিম্পলি n আর r মাথায় নিবা না। n আর r কি জিনিস মাথায় নিবা না। কয়টা ট্রিক্স দেখাবো। ট্রিক্স মাথায় রাখবা, n is always greater than or equal to r। কি বলছি? n is always greater than or equal to r। এখন দেখো এখানে কয়টা নাম্বার আছে? নাম্বার আছে একটা হচ্ছে 3 লেটার, এখানে একটা নাম্বার আছে 3, আর এখানে কয়টা আছে? 1 2 3 4, এখানে একটা নাম্বার আছে আমার 4। নাম্বার কয়টা আছে? 4। একটা নাম্বার আছে 3, একটা নাম্বার আছে 4। n is always greater than or equal to r, এটা যদি ফর্মুলা বসে তাহলে n কত হবে? n হবে আমার 4, r is equals to 3। এই ফর্মুলা ইউজ করবা, দেখবা তোমার লাইফ জিঙ্গালালা হয়ে গেছে। বেশি পেঁচাবা না, এটা পেঁচাইলে অনেক পেঁচানো যায়, বাট এখানে পেঁচানোর কিছু নাই। তোমাকে বলি, এটা যদি তোমরা পেঁচাইতে চাও, এটা প্রচুর পেঁচানো যায়, কিন্তু অত পেঁচাইলে পরীক্ষার হলে কোনো কিছু মাথায় রাখবে না, অত হিসাবে পড়াবো না। আমি তোমাদের কি বলছি? n তোমার অলওয়েজ গ্রেটার দেন r হবে, আর r এর ভ্যালু n থেকে বড় হবে। তো দুইটা ভ্যালু পাবা, দুইটা নাম্বার আছে, দুইটা নাম্বারের মধ্যে যেটা বড় সেটা হবে n, যেটা হবে ছোট সেটা হবে r। তাহলে কি হবে? চলো ফর্মুলায় ব্যাক করি। n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। n এর ভ্যালু কত? n এর ভ্যালু আছে কত? 4, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r, 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। দেখো কত আসে? উপরে আসে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে হচ্ছে 1। শেষ। তাহলে কত আসে? 3 4 12, 12 দোকানে 24। শেষ। আমার টোটাল 24টা এরকম অ্যারেঞ্জমেন্ট পসিবল। ক্লিয়ার? চলো সেকেন্ড প্রবলেম আমরা যাই। সেম থিং। এখন আমাকে বলছে কি? আমাকে বলছে সিলেক্ট। আমাকে কি বলছে? সিলেক্ট। কিওয়ার্ড কি বলছে? সিলেক্ট। যখন আমার কিওয়ার্ড সিলেক্ট থাকবে তখন কি হবে? কম্বিনেশন। যখন আমার ওয়ার্ড কি আছে? আমার ওয়ার্ড কি দেওয়া আছে? সিলেক্ট। সিলেক্ট মিন্স ইটস কম্বিনেশন। কম্বিনেশন যদি হবে তাহলে আমরা কম্বিনেশনের ফর্মুলা অবশ্যই সেম থিং। ফর্মুলা n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ডান। চলো n ফ্যাক্টোরিয়াল কি হবে? n কোনটা? n হবে বড়টা। এখানে কত আছে নাম্বার? এখানকার নাম্বার হচ্ছে 4, এখানকার নাম্বার হচ্ছে 3। এখানকার নাম্বার হচ্ছে 4, এখানকার নাম্বার হচ্ছে 3। যেটা বড় সেটা উপরে দাও। n ফ্যাক্টোরিয়াল দিয়ে দাও 4, আর এখানে কত আসবে? r এর ভ্যালু হবে 3 ফ্যাক্টোরিয়াল এন্ড 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। কত আসে? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 আর ডিভাইডেড বাই 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 1। সো 3 3 2 2 কুরুকরা আসলে আমার অ্যান্সার 4। শেষ। পারমুটেশন কম্বিনেশনের বেসিক যত টাইপের প্রবলেম হতে পারে। ক্লিয়ার? শেষ। চলো আরেকটা প্রবলেম করি, ওইটাতে আমরা এখানে শেষ করে দিব। ওকে, তোমরা কি দেওয়া নাই? ও ওটা প্রবাবিলিটি প্রবলেম, সরি। যাই হোক, ওটা বেসিক টাইপের যে প্রবলেমগুলো আসা সম্ভব। ডান। অ্যান্ড পারমুটেশন কম্বিনেশনে ওই একটা জিনিস মাথায় রাখবা। এই একটা জিনিস মাথায় রাখলে তোমাদের যেগুলা দিবে সবগুলা সিম্পল টাইপেরই থাকবে। ওকে এভরিওয়ান, সো ব্যাক টু আওয়ার টপিক which is called probability. কম্বিনেটরিক্সের কাইন্ডা লাস্টিং which is probability। হ্যাঁ, কম্বিনেটরিক্সের সাথে একদম ডিরেক্টলি কানেক্টেড না থাকলেও probability অ্যাকচুয়াল অনেক বেশি ইম্পর্টেন্ট। সো চলো আমরা probability স্টার্ট করি। probability
বেসিক্যালি মিন করে কি? প্রবাবিলিটি বেসিক্যালি মিন করে আমার দুইটা জিনিস। এটা একটা রেশিও অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি একটা রেশিও, যে রেশিওটার অ্যাকচুয়াল মান হয় 0। সাপোজ প্রবাবিলিটিকে যদি আমি হচ্ছে পি দ্বারা প্রকাশ করি, সাপোজ এটা হচ্ছে আমার প্রবাবিলিটি। প্রবাবিলিটির মান সবসময় 0 থেকে 1 এর মাঝখানে থাকবে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রবাবিলিটির মান সবসময় 0 থেকে 1 এর মধ্যে থাকবে। কেউ কেউ প্রবাবিলিটির সাথে পার্সেন্ট অ্যাড করো, হুইচ ইজ আ রং থিং। রিপ্রেজেন্টেশন ঠিক আছে, বাট প্রবাবিলিটি কখনো এরকম পার্সেন্টে আমরা প্রকাশ করি না। প্রবাবিলিটি যেহেতু আমরা একটা স্টাইল আছে, প্রবাবিলিটি স্টাইল হচ্ছে পয়েন্ট সামথিং 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 এরকম করে দেওয়া, ইট ইজ দ্য বেস্ট চয়েস। তো প্রবাবিলিটি জিনিসটা কি? প্রবাবিলিটি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এমনভাবে আমরা কাউন্ট করি যে আমাদের টোটাল রিকোয়ার্ড যে আউটকাম আছে, আমাদের যে রিকোয়ার্ড যে আউটকাম আছে সেটার টোটাল কতগুলো হইতে পারে, অ্যান্ড আমাদের যতগুলো পসিবল আউটকাম আছে ওইটার একটা রেশিও। প্রবাবিলিটি ইজ নাথিং বাট জাস্ট আ রেশিও অফ আমাদের রিকোয়ার্ড আউটকাম, যে আউটকামটা আমাদের লাগবে, অ্যান্ড দ্য টোটাল আউটকাম, যতগুলো আউটকাম সম্ভব সবগুলোর একটা রেশিও। তাহলে চলো আমরা রেশিওটা স্টার্ট করি। তো এখানে আমাদের কয়েকটা জিনিস থাকতে পারে। ফর সাপোজ এখানে আমাদের কয়েন টস হইতে পারে, এখানে আমাদের অনেক কিছু মাল্টিপল জিনিস আমাদের থাকতে পারে। যেমন এখানে আমাদের তুমি একটা প্রবাবিলিটি হইতে পারে যে একটা কয়েন, সাপোজ ধরো আমি একটা কয়েন টস করি, দেখি তোমার কাছে কয়েন আছে কি না। সরি ফর টুডে, বাট আমার কাছে অ্যাকচুয়ালি কয়েন নাই। সো যাই হোক, কয়েনের কথা বাদ দিই। সাপোজ কয়েন দিই, সাপোজ আমি একটা কয়েন টস করলাম, সবার কাছে নর্মাল একটা জিনিস। আমি যদি একটা কয়েন টস করি, একটা কয়েন যদি আমি সাপোজ টস করি, টস করলে আমার কি কি প্রবাবিলিটি পাইতে পারে? একটা আমার হেড হইতে পারে, আমার আউটকাম কি হইতে পারে? হেড হইতে পারে, অথবা আমার আউটকাম হইতে পারে টেইল। এই দুই টাইপের আমার প্রবাবিলিটি হইতে পারে। একটা হইতে পারে হেড, আর একটা হইতে পারে টেইল। এই দুই টাইপের হইতে পারে। এই দুই টাইপের বাইরে কি কোনোটা হওয়া সম্ভব? এই দুই টাইপের বাইরে কি কোনোটা হওয়া সম্ভব? সম্ভব না। এই দুইটা আউটকাম হতে পারে, হেড অথবা টেইল। এখন আমি তোমাকে বললাম যে আমি টোটাল 2বার কয়েন টস করতেছি। আমি কি বলছি? 2বার আমি কয়েন টস করতেছি। 2বার কয়েন টস করার পরে আমি তোমাকে আস্ক করলাম যে আমি যে 2বার কয়েন টস করছি, 2বারই আমার হেড হওয়ার প্রবাবিলিটি কত, এটা আমাকে বের করতে বলছে। এখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। সাপোজ ধরো আমার এটা হচ্ছে ফার্স্ট কয়েন, এটা হচ্ছে আমার সেকেন্ড কয়েন। ফার্স্ট কয়েন কি? হেড টেল। সেকেন্ড কয়েন হেড টেল। সাপোজ আমার প্রথমটাতে পড়লো হেড, তারপরটা পড়লো হেড। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড আউটকাম, যে আউটকামটা আমাদের অ্যাকচুয়ালি লাগবে। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড আউটকাম। আমরা কি বলছি? দুইটা হেড লাগবে। আর কি কি আউটকাম থাকতে পারে? আর আউটকাম দেওয়া আছে, সাপোজ এরকম হইতে পারে, টেল হেড হইতে পারে, অথবা আমার হেড টেল হইতে পারে, যে আমার প্রথমটা হেড পড়ছে পরেরটা টেল, আর অথবা এরকম হইতে পারে যে আমার দুইটাই টেল। দেখো আমার এখানে টোটাল আউটকাম কয়টা হইছে? 1 2 3 4। টোটাল আউটকাম কয়টা? 4টা। টোটাল আউটকাম কয়টা? 4টা। আর আমার রিকোয়ার্ড আউটকাম কয়টা ছিল? এই দেখো হেড হেড, এটা আউটকামটা কয়বার আসছে? একবার আসছে। কয়বার আসছে? একবার আসছে। সো উপরে 1, শেষ। আমি যদি 2বার কয়েন টস করি, দ্য প্রবাবিলিটি অফ গেটিং 2 হেডস ইজ 1/4। আমি যদি 2বার কয়েন টস করি, তাহলে আমার 2বার হেড পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/4। ক্লিয়ার? ওকে, চলো আমরা এখন নেক্সট একটা প্রবলেম করি, যেটা আচ্ছা এখানে এটুকু তো দেখাইলাম, আরও কয়েকটা জিনিস বাদ আছে। যেমন হচ্ছে ডাইস। একটা কি? ডাইস মানে আমরা একটা যদি ছক্কা যদি চালি, ছক্কা চাইলে কি কি পাইতে পারি? 1 2 3 4 5 6 সবগুলোই পাইতে পারি। এখন আমি তোমাকে বললাম যে আমি ছক্কা চাললে 4 পাওয়ার প্রবাবিলিটি কত? 4 পাওয়ার প্রবাবিলিটি কত? ছক্কায় 4 আছে কয়বার? ছক্কায় 4 আছে কয়বার? একবার। ছক্কায় 4 আছে একবার। তো আমাদের রিকোয়ার্ড আউটকাম হচ্ছে একটা। আর আমাদের ছক্কায় টোটাল আউটকাম কয়টা? 6টা, 1 থেকে 6 পর্যন্ত। তাহলে এটা হচ্ছে 1/6। সেম থিং, চলো একটা যদি কার্ড বলি, একটা টোটাল আমার 52 টাকার একটা তাস আছে। ওই তাসের মধ্যে আমি তোমাকে বললাম যে আমি ওইটার মধ্যে থেকে হঠাৎ করে একটা পিক করলাম, ওই পিকটা যে আমার একটা এস হবে, একটা এস হবে, এটার প্রবাবিলিটি কত? তাহলে বল আমাকে ছক্কা আমাদের ওই ডেকের মধ্যে টোটাল এস আছে কয়টা? টোটাল এস আছে কয়টা? তোমার টোটাল এস আছে হচ্ছে ক্লাবসের একটা আছে, হার্টসের একটা আছে, দেন ডায়মন্ডসের একটা আছে, ক্লাবস বলছি না? ক্লাবসের একটা আছে। তো বাই দাও, আমি কি কোনোটা মিস করলাম? আই গেস মিস করিনি। ওকে, টোটাল 4টা আছে। আমার টোটাল 4টা হচ্ছে এস আছে। তো 4টা এস দিলাম। আর আমার রিকোয়ার্ড কতগুলো আছে? আমার টোটাল কার্ড সংখ্যা কত? 52টা। 4/52 কাটাকাটি করো, তাহলে আসে আমার 1/13। আমার অ্যান্সার কত হবে? 1/13। শেষ। এটা হচ্ছে আমার অ্যান্সার। ডান। প্রবাবিলিটি ডান। চলো এটা একটা প্রবলেম করি। একটা প্রবলেম সাপোজ এরকম আছে, দেয়ার আর 3 ব্ল্যাক বলস, 4 ব্লু বলস অ্যান্ড 2 রেড বলস। ঠিক আছে, আমার কাছে টোটাল 3টা ব্ল্যাক বল আছে,
4টা ব্লু বল আছে অ্যান্ড 2টা রেড বল আছে। এখন আমার প্রবাবিলিটি কত যে আমি যদি ওই যে যতগুলো সাপোজ একটা ব্যাগের মধ্যে এরকম টোটাল কয়টা বল আছে 3 4 কোথায় 7 7 + 2 9, এই 9টার মধ্যে সাপোজ এই একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে টোটাল 9টা বল আছে। এই 9টা বলের মধ্যে থেকে যদি আমি একটা বল ড্রন র্যান্ডমলি হঠাৎ দৈব চয়নে আমি একটা বল তুললাম, একটা বল আমি তুললাম, একটা বল কি আমি করলাম তুললাম, ওই একটা বল যদি আমি তুলি তাহলে ওই যে বলটা আমি তুললাম ওই বলটা ব্ল্যাক বল হওয়ার প্রবাবিলিটিটা কত? ওই যে বলটা যে আমি তুললাম ওই বলটা আমার ব্ল্যাক বল হওয়ার প্রবাবিলিটিটা কত? তাহলে আমাকে বলো ব্ল্যাক বল কয়টা আছে আমাদের কাছে? ব্ল্যাক বল কয়টা আছে আমার কাছে? 3টা। ব্ল্যাক বল আছে কয়টা? 3টা। আর আমার টোটাল বল সংখ্যা কত? টোটাল বল সংখ্যা কত আমার হচ্ছে 3 + 4 + 2 which gives us 3 into 9 gives us 1/3, gives us 1/3। সেম কোয়েশ্চেন তোমাকে আরেকটা কোয়েশ্চেন করাই, এটারে আরেকটা কোয়েশ্চেন করে একটু ডিফারেন্ট করে, যে সাপোজ ধরো এবার বলছে কি এবার একটা ড্রন করছি, একটা বল করছি না, এবার আমি একটার জায়গায় 2টা বল ড্র করতেছি এবং আমার 2টা বলই ব্ল্যাক হবে, এর প্রবাবিলিটি কত কাউন্ট করতে দিছে। তাহলে আমাকে বলো ফার্স্ট বল যদি আমি নিই, ফার্স্ট বল আমি পিক করতেছি তখন ব্ল্যাক বল কয়টা ছিল? 3টা। ফার্স্ট যখন দিলাম তখন ব্ল্যাক বল ছিল 3টা আর আমার টোটাল বল কত? 9টা। একটা বল তোলা শেষ, ওইটা যদি ব্ল্যাক বলই হয় তাহলে ব্ল্যাক বল আমার কাছে আর থাকে কয়টা? 2টা। দিলাম 2 আর আমার বাকি কত ছিল? বাকি বল কয়টা? 9টা থেকে একটা তুলে ফেলছি 8টা। তাহলে কত আসে? 1/3 1/4 সমান সমান 1/12। শেষ অ্যান্সার, ডান। চলো প্রবাবিলিটি শেষ, এবার আমরা জিওমেট্রিতে আমাদের ফার্স্ট অফ অল কি থাকে? ফার্স্ট অফ অল আমাদের কিছু আছে অ্যাঙ্গেলস অ্যান্ড ট্রায়াঙ্গেলস। আমরা ট্রায়াঙ্গেলস নিয়ে কিছুক্ষণ আলোচনা করি। আমাদের ট্রায়াঙ্গেল টোটাল যদি আমি বলি সাইড আকারে, যদি আমি বলি সাইড যে আমাদের বাহু আকারে আমাদের টোটাল হচ্ছে 3 প্রকার। স্কেলিন, আমি প্রত্যেকটা বাংলাগুলা লিখে দিই কারণ বাংলাগুলা তোমাদের অনেক বেশি লাগবে। যারা বাংলা ভার্সন থেকে আসছো বাংলা টার্মগুলো মাস্ট, বাংলা টার্মগুলোর ইংলিশ টার্মগুলো মাস্ট 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 মেমোরাইজ করবা। আইসোসেলস ট্রায়াঙ্গেল হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর ইকুইলেটারাল হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, ইকুইলেটারাল হচ্ছে সমবাহু, আইসোসেলস হচ্ছে সমদ্বিবাহু অ্যান্ড স্কেলিন হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর যদি বলা হয় অ্যাঙ্গেলের বেসিসে, অ্যাকিউট হচ্ছে আমার সূক্ষ্মকোণী, রাইট অ্যাঙ্গেল হচ্ছে আমার ধরো সমকোণী, আর অবটিউস হচ্ছে আমার স্থূলকোণী। কি বলছি এগুলো মাথায় রাখবা। অবটিউস মানে স্থূলকোণী, অ্যাকিউট মানে সূক্ষ্মকোণী, রাইট অ্যাঙ্গেল মানে সমকোণী, স্কেলিন মানে বিষমবাহু, আইসোসেলস মানে সমদ্বিবাহু, ইকুইলেটারাল মানে সমবাহু। এখন ইকুইলেটারাল বা সমবাহু কোনটা? যেটা 3 সাইড সমান। আইসোসেলস কোনটা? সমদ্বিবাহু যেখানে 2 বাহু সমান। স্কেলিন কোনটা? যেটা 3 সাইডই সমান। সরি কোন সাইডই সমান না, আমি কি বলছি। দেন অ্যাঙ্গেলের উপর যদি বেস করি বলি, সূক্ষ্মকোণী যেটা 3টা কোণই সূক্ষ্মকোণ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ যার একটা কোণ সমকোণ বা রাইট অ্যাঙ্গেল, অবটিউস ট্রায়াঙ্গেল হচ্ছে যেটার একটা কোণ অবটিউস অর 90 ডিগ্রির চেয়ে বেশি, যেটা স্থূলকোণ বা 90 ডিগ্রির চেয়ে বেশি একটা অ্যাঙ্গেল হবে। দেন প্রত্যেকটা যে আমাদের ট্রায়াঙ্গেল আছে প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের কিছু আমরা প্রপার্টি তোমাদের দেখাই। একটা প্রপার্টি হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ফর ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কি বলছি? সমবাহু ত্রিভুজের সবগুলো সাইড সমান, সবগুলো অ্যাঙ্গেল 60 ডিগ্রি। সমদ্বিবাহু ত্রিভুজের এগুলো একটা চার্ট করে দাও অ্যাকচুয়ালি, আর কিছু নয়। 2টা বাহু সমান অ্যান্ড 2টা অ্যাঙ্গেল ইকুয়াল। ফর স্কেলিন ট্রায়াঙ্গেল কোন সব সাইড হচ্ছে আনইকুয়াল, সবগুলো অ্যাঙ্গেল আনইকুয়াল। মাথায় রাখবা যদি আমার সবগুলা যদি তোমার সাইড যদি ইকুয়াল হয়
আমার সবগুলো অ্যাঙ্গেল ইকুয়াল হবে। যদি সবগুলো সাইড, আমার যদি দুইটা সাইড সমান হয় তাহলে আমার দুইটা অ্যাঙ্গেলও সমান হবে। তারপর হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটা একটা কোণ 90 ডিগ্রি, এবং এটা একটা স্পেশাল কন্ডিশন হচ্ছে হাইপোটেনিউস স্কয়ার ইজ ইকুয়াল টু বেস স্কয়ার প্লাস হাইট স্কয়ার। হাইপোটেনিউস মানে হচ্ছে অতিভুজ, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়ালস টু উচ্চতা বা হাইট স্কয়ার প্লাস ভূমি বা বেজ স্কয়ার। ঠিক আছে, আর অ্যাকিউট অ্যাঙ্গেল তো বুঝলাম। আর এগুলার কিছু স্পেশাল প্রপার্টি আছে, এগুলো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে প্রত্যেকটা বার দেখে নিও, তাইলেই হবে, এখানে বেশি ইম্পর্টেন্ট কিছু নাই। দেন তোমাদের আছে অ্যাঙ্গেলস অ্যান্ড ট্রায়াঙ্গেলসের কিছু এরিয়া সূত্র আর কিছু সূত্র আছে যেগুলো আমি আমার দেখাই। যেমন বেসিক যে সূত্র, এরিয়া ইজ ইকুয়ালস টু বেস ইন্টু হাইট, এরিয়া সমান সমান কি উচ্চতা গুণন বা ভূমি গুণন উচ্চতা ডিভাইডেড বাই 2। হাফ ডায়ামিটার বা অর্ধ কি, হাফ ডায়ামিটার কি, হাফ ডায়ামিটার অর্থ হচ্ছে অর্ধ পরিধি। এই অর্ধ পরিধি না তো, আচ্ছা অর্ধ পরিধি, তো এটা হাফ ডায়ামিটার দিছে কেন, হাফ ডায়ামিটার না, আমি কি লিখি এটা লেখা, এটা হবে হাফ পেরিমিটার, হাফ ডায়ামিটার না, ইটস হবে হাফ পেরিমিটার। হাফ পেরিমিটার সমান সমান এস ইকুয়ালস টু এ প্লাস বি, পরিধি কি হয় এ প্লাস বি প্লাস সি আর ডিভাইডেড বাই 2, পুরো পরিধির অর্ধেক, অর্ধ পরিধি। দেন কি বলছে এরিয়া, এটা হচ্ছে এরিয়ার একটা স্পেশালাইজড জিনিস, যে তোমার বিষমবাহু যদি তোমার ত্রিভুজ হয় তাহলে এটা হচ্ছে এরিয়ার একটা স্পেশালাইজড ফর্মুলা, যেটাতে আমার যদি প্রত্যেকটা যদি সাইড দেওয়া থাকে আমি হচ্ছে অর্ধ পরিধি দিয়ে আমি গুণ করে করে বের করি, অর্ধ পরিধি লিখি, অর্ধ পরিধি বের করার পরে প্রত্যেকটা থেকে অর্ধ পরিধি ওটা বিয়োগ, প্রত্যেকটা বাহু অর্ধ পরিধি থেকে বিয়োগ করে মান বসায় বসায় এই ফর্মুলা আমরা অঙ্ক করি। দেন পিথাগোরাস ফর্মুলা আগেই দেখাইলাম। অ্যান্ড ইকুইলেটারাল বা সমবাহু ত্রিভুজের একটা ফর্মুলা আছে, সমবাহু যদি ত্রিভুজ হয় √3/4 a স্কোয়ার, √3/4 a স্কোয়ার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, মাথায় রাখবা। অ্যান্ড আইসোসেলস ট্রায়াঙ্গেল সমদ্বিবাহু ত্রিভুজের জন্য এই ফর্মুলা অনেক বেশি ইম্পর্টেন্ট, যদিও এটা আসার চান্স খুব কম থাকে, বাট ফর্মুলাটা ইম্পর্টেন্ট, মাথায় রাখো, যে কোনো সময় দিয়ে দিতে পারে। সেটা হচ্ছে b/2 √a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইড বাই 4। ওকে, চলো এবার আমরা আগাই। এবার আমরা যাব হচ্ছে কোয়াড্রিলেটারালস অ্যান্ড পলিগনস। কোয়াড্রিলেটারালসের মধ্যে কি থাকে, ফর সাপোজ, আচ্ছা এগুলো আমি একটু কালারটা চেঞ্জ করি তাহলে তোমাদের দেখতে। প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রামের বাংলা হচ্ছে তোমার সামান্তরিক, দেখা যাচ্ছে কি, ওকে সামান্তরিক, আচ্ছা আমি একবার দেখি তো দেখা যায় কিনা, হ্যাঁ সামান্তরিক। রেক্ট্যাঙ্গেল হচ্ছে আয়তক্ষেত্র, স্কোয়ার হচ্ছে বর্গ, রম্বস তো রম্বসই, আর ট্র্যাপিজিয়াম আর আমি না বলি, ট্র্যাপিজিয়াম যেটা ট্র্যাপিজিয়াম, কাইট এগুলা বেশি ইম্পর্টেন্ট না, সরি ট্র্যাপিজিয়ামটা লাগবে, কাইট লাগবে না, কাইট লাগবে না, ট্র্যাপিজিয়ামটা লাগবে, ট্র্যাপিজিয়ামটা ইম্পর্টেন্ট আছে। সামান্তরিকের কি, সামান্তরিকের সব অপোজিট সাইডগুলো ইকুয়াল, এই জিনিসটা তোমরা খালি দেখো, এই জিনিস দেখলে পারবা, এই জিনিস না দেখার কিছু নাই, আমি জাস্ট ট্র্যাপিজিয়ামটা তোমাদের বলে দিই। ট্র্যাপিজিয়ামের কি হয়, আর আমি ডায়াগোনালসেরগুলো হিসাবটা বুঝাই দিই। ট্র্যাপিজিয়ামের কি হয়, একটা সাইড, ওয়ান পেয়ার অফ সাইডস ইজ প্যারালাল, আমাদের জাস্ট একটা সাইড, সাপোজ এই দুইটা সাইড যদি হয়, এই দুইটা সাইড আমার প্যারালাল হইতে হবে বা সমান্তরাল হইতে হবে, এই দুইটা সাইড আমাদের সমান্তরাল বা প্যারালাল হইতে হবে। দেন এগুলার কিছু ডায়াগোনালসে কিছু সূত্র আছে, এগুলা বুঝাই দিয়ে। সামান্তরিকের ক্ষেত্রে আমাদের এইটা একটা অন্যটাকে ভাগ করে, বাইসেক্ট ইচ আদার। দেন এরপর একটা রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে ইকুয়াল অ্যান্ড বাইসেক্ট ইচ আদার। তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রে যদি এটা আমার আয়তক্ষেত্র হয়, এখানকার যে ডায়াগোনালসগুলো আছে এই ডায়াগোনাল ইকুয়াল হয়, প্লাস এই দুটাকে বাইসেক্ট ইচ আদার করে। বর্গের ক্ষেত্রে এটা ইকুয়াল হয়, বাইসেক্ট ইচ আদার অ্যান্ড ইন্টারসেক্ট 90 ডিগ্রি, এটা দুইটার মধ্যে 90 ডিগ্রি ফর্ম করে। রম্বসের ক্ষেত্রে কি হবে, এটা 90 ডিগ্রি ফর্ম করবে, বাট এই দুটা ইকুয়াল হবে না, দুইটা ডায়াগোনাল ইকুয়াল হবে না। আর ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে কোনো স্পেশাল কোনো রুল নাই, নো স্পেশাল রুল, ডায়াগোনাল ইচ্ছা মতো যার যার মতো হয়ে যায়, ঠিক আছে। আর আইসোসেলস, আইসোসেলস এখানে কিন্তু এখানে একটা কথা আছে, যদি বলি আইসোসেলস, আইসোসেলস হচ্ছে, আইসোসেলস যদি হয় এটা হচ্ছে সমদ্বিবাহু,
আইসোসেলস হচ্ছে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। কি হলো? এটা হচ্ছে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম, যে ট্র্যাপিজিয়ামের অ্যাকচুয়ালি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম কেমন? সাপোজ ধরো এটা এটা আর এটা ইকুয়াল, এই বাহু আর এই বাহু ইকুয়াল, এই বাহু দুইটা যদি ইকুয়াল হয়, যদি এই দুটা বাহু ইকুয়াল হয় আর এই দুইটা বাহু আমার সমান্তরাল হয়, সেই ক্ষেত্রে এই ডায়াগোনাল আর এই ডায়াগোনাল ইকুয়াল হয়, সেই ক্ষেত্রে এই ডায়াগোনাল এবং এই ডায়াগোনাল ইকুয়াল হয়। আর কিছু আছে এখানে? কোনো কিছু মিস দিছি না, কোনো কিছু মিস দিইনি। আর শোনো, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবা, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, সাপোজ ধরো এটা হচ্ছে এক্স অ্যাঙ্গেল আর এটা হচ্ছে ওয়াই অ্যাঙ্গেল, এক্স প্লাস ওয়াই, এইটার মান, ও না না এখানে সরি, এটা না, এটা অন্যটা, এটা না, ওকে এতটুকু ক্লিয়ার? ওকে চলো, এরপরে আমরা আসি আমাদের কোয়াড্রিলেটারাল অ্যান্ড পলিগনস, এটাতে আমরা যাই। কোয়াড্রিলেটারালস অ্যান্ড পলিগনস সেম জিনিস, আর কোনো কিছু আমি অ্যাড করবো না এখানে, জাস্ট আমাদের ওই আগের যেটা ছিল, দেখো আমি কিন্তু সেম জিনিসই পড়াই দিচ্ছি, আমি কিন্তু ডিফারেন্ট কিছু পড়াই দিচ্ছি না। আগেও ছিল কোয়াড্রিলেটারালস অ্যান্ড পলিগনস, সেম জিনিসই পড়াই দিচ্ছি, জাস্ট এখন তোমাদের এরিয়ার ফর্মুলাগুলো পড়াই দিই। স্কোয়ারের হচ্ছে কি আমার এ স্কোয়ার, আর পেরিমিটার হচ্ছে 4a। রেক্টেঙ্গেলের ক্ষেত্রে কি লেন্থ ইন্টু ব্রেথ, অ্যান্ড তো আমার পেরিমিটার হচ্ছে লেন্থ প্লাস ব্রেথ, আচ্ছা এটা ব্রেথ হবে, এটা ওয়েট দিয়ে রাখছে, যাই হোক এটা ব্রেথ হবে, লেন্থ প্লাস ব্রেথ ইন্টু 2। যদি তোমার বলা হচ্ছে প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রামের জন্য ব্যাপারটা হচ্ছে এরকম, প্যারালেলোগ্রামের ব্যাপারটা হচ্ছে এরকম, সাপোজ এটা হচ্ছে একটা প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রাম যদি এটা হয়, আর সাপোজ ধরো এটা হচ্ছে আমার, দেখো এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি দেওয়া আছে, আর এইটা হচ্ছে আমার হাইট, এই পার্টটা আছে না, এই পার্টটা হচ্ছে হাইট। প্যারালেলোগ্রামেরটা হবে বি ইন্টু এইচ, নট বি ইন্টু এ, বি ইন্টু এ না কিন্তু বি ইন্টু এইচ, মাথায় রাখবে এটা। দেন আর কি আছে? প্যারালেলোগ্রাম ডান। রম্বসেরটা কি হবে? রম্বসেরটা হচ্ছে দুইটা যে আমার কর্ণ থাকবে, সাপোজ ধরো এটা হচ্ছে আমার একটা রম্বস, এটার যে দুইটা কর্ণ থাকবে, এই যে দুইটা কর্ণ, এই দুইটা কর্ণের গুণফলের সাথে হাফ গুণ হবে, দুইটা কর্ণের সাথে কি হবে? হাফ গুণ হবে, আর এটার নর্মাল পেরিমিটার হচ্ছে 4a, শেষ। আর যেটা থাকে ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়ামেরটা যদি বলো, যেমন এটা হচ্ছে ট্র্যাপিজিয়াম, এই ট্র্যাপিজিয়ামের ফর্মুলা কি হবে? সাপোজ ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর দিস থিং এটা হবে এইচ, যদি হয় তাহলে আমার ট্র্যাপিজিয়ামের ফর্মুলা হবে h/2 a প্লাস বি, শেষ। এতটুকুই, এর মধ্যেই তোমাদের সব কমপ্লিট। আর কি আছে? আর কিছু আছে? আর এই যে এটা যে দেখতেছো না, কাইট তোমাদের লাগবে না, কাইট এক্সট্রা দেওয়া আছে, কাইট তোমাদের লাগবে না। যাই হোক, কোয়াড্রিলেটারাল জেনারেল, ওই যে আগে যেরকম দেখলাম না মাত্র কিছুক্ষণ আগে, তোমার ত্রিভুজের একটা ফর্মুলা, সেম ফর্মুলা এখানেও অ্যাপ্লাই হয়। ওকে চলো আমরা এখন সার্কেলে ব্যাক করি, যেটা আমাদের অ্যাকচুয়ালি লাস্ট টপিক টুডে। তো সার্কেলের কি, সার্কেলের কয়েকটা জিনিস আমি পড়াবো, সেটা হচ্ছে এরিয়া, এরিয়া ইজ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার, ডায়ামিটার ডি ইজ ইকুয়ালস টু 2r, এটা স্মল ডি দিয়েও তুমি লিখতে পারো তোমার ইচ্ছা। সার্কামফারেন্স হচ্ছে সি ইজ ইকুয়ালস টু 2πr, সি ইজ ইকুয়ালস টু 2πr, সার্কামফারেন্স যদি তুমি সি দিয়ে প্রকাশ করো সেটা হচ্ছে 2πr। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার যদি বলা হয় যে তোমাকে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, কি দেওয়া আছে আমি বললাম, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, সাপোজ ধর একটা অ্যাঙ্গেল দিয়ে রাখছে, যে ফর সাপোজ এটা হচ্ছে আমার একটা আর আমাকে এরকম দেওয়া আছে এবং এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এখন আমার এই পার্টটা আমার সার্কামফারেন্স বের করতে বলছে, ঠিক আছে? এই পার্টটার আমার যদি সার্কামফারেন্স বের করতে বলে, তাহলে তোমার ফর্মুলা হবে 2πr ইন্টু যত অ্যাঙ্গেল থাকবে, সাপোজ ধর এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে এক্স, এক্স ডিভাইডেড বাই 360। সেম থিং যদি আবার এরকম হয়, ফর সাপোজ এরিয়ার জন্য, যদি এরিয়ার জন্য হয় তাহলে হবে পাই আর স্কোয়ার ইন্টু এক্স ডিভাইডেড বাই 360, শেষ। দুইটাই সেম, দুইটাই সেম। ওকে চলো আমরা এখন কিছু ম্যাথ করি। দ্য রেডিয়াস অফ আ সার্কেল ইজ 7, আর ইজ ইকুয়াল টু আমার দেওয়া আছে 7, অ্যান্ড দ্য এরিয়া অফ দ্য সার্কেল, এরিয়া বের করতে বলছে, তাহলে কি হবে? পাই আর স্কোয়ার, পায়ের ভ্যালু কত? পায়ের ভ্যালু এখানে দেওয়া আছে 22/7, আমরা এখানে লিখলাম 22/7 ইন্টু 7 স্কোয়ার, এই 7 দিয়ে এটাকে কাট যাবে, তাহলে আমার অ্যান্সার আসবে 7 দোকানে 14, 4 হাত থাকে 1, 7 দোকানে 14 আর 1 হচ্ছে 154, 154 কোটা অ্যান্সার রাইট।
ওকে চলো নেক্সট প্রবলেম কি আছে, নেক্সট প্রবলেম আছে, ওহো এখানে একটা জিনিস ভুল লিখছি, এখানে টোয়াইস এক্স এখানে হবে, এটা দেওয়া হচ্ছিল না। ওকে হোয়াট ইজ দ্য সার্কামফারেন্স ইফ দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল ইজ 1 to 8, আমাদেরকে বলছে 1 to 8। আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, এটা আমি আগে সুন্দর মতো আগে লিখে দিই, আগে এটা না দেখলে বুঝতে পারবো না, টোয়াইস এক্স। ওকে তাহলে আমাকে বলছে কি সার্কামফারেন্স আমাকে বের করতে হবে যদি আমার রেক্টেঙ্গেলের এরিয়া দেওয়া আছে। আমার রেক্টেঙ্গেল কি হবে 4x প্লাস টোয়াইস এক্স, তাহলে আমরা গুণ করি 4x ইন্টু 2x সমান সমান কত হবে, সমান সমান আছে আমার 128, 128। এখান থেকে আমরা x এর ভ্যালু বের করি, কত আছে 8x স্কোয়ার সমান সমান 128, 128কে যদি আমি এটাতে কাটি তাহলে কত আসে 16 আসবে, 128কে যদি আমি কাটি তাহলে 16 আসবে। এখান থেকে x এর ভ্যালু হবে কত 4, x এর ভ্যালু কত 4। তাহলে এখন দেখো আমার কি বলছো, আমার দেখো আমার কি সার্কামফারেন্স বের করতে হবে না, সার্কামফারেন্সের জন্য আমার এইটা ভ্যালু লাগবে, আমার ব্যাসটা লাগবে, আমি ব্যাসটা বের করি। চলো ব্যাস যদি বের করতে চাই দেখো এখানে তাহলে কি হবে, দেখো এটা কি তোমার কি বলা আছে রেক্টেঙ্গেল না, রেক্টেঙ্গেল না, দেন এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, রেক্টেঙ্গেল যদি হয় তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, অবভিয়াসলি এটা 90 ডিগ্রি, আর এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটার যে কর্ণ যেটা হবে, এটার যে কর্ণ যেটা হবে সে কর্ণটা অবভিয়াসলি সর্বদাই 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 একটি ব্যাস হবে, মাথায় রাখবা। আমার যদি সাপোজ ধরো এটা একটা নাম্বার, এটা একটা আমার ব্যাস, এবং ব্যাসটা যদি আমি কোনো একটা কোণ আঁকাই, যে কোনো জায়গায় যদি আমি একটা কোণ আঁকাই এই কোণের মান সবসময় 90 ডিগ্রি হবে, সবসময় 90 ডিগ্রি হবে, এটা মাথায় রাখবা। তাহলে আমি এখন এটা বের করি, চলো পিথাগোরাস ইউজ করি, চলো পিথাগোরাস ইউজ করি। পিথাগোরাস কি আছে, পিথাগোরাস ছিল 4x হোল স্কোয়ার প্লাস 2x হোল স্কোয়ার সমান সমান আমার ডায়ামিটার স্কোয়ার, লিখলাম ডায়ামিটার স্কোয়ার। তাহলে কত আসে 4x প্লাস 2x, তাহলে এখানে হচ্ছে 16x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার, যেটা আমার আলটিমেটলি আমাকে দিবে হচ্ছে 20x স্কোয়ার। x এর ভ্যালু কত ছিল, x এর ভ্যালু ছিল হচ্ছে, x এর ভ্যালু কত ছিল দেখি, x এর ভ্যালু ছিল 4, x এর ভ্যালু ছিল 4, তাহলে হচ্ছে 20 ইন্টু 4 মানে 16, তাহলে আমার এখানে আসে কত 320, এটা হচ্ছে আমার 320, 320 সমান সমান আমার যদি ডায়ামিটার স্কোয়ার হয় তাহলে আমার ডায়ামিটার হবে √320, যেটা আমার আলটিমেটলি আসে কত, এটা সমান সমান আমার কত হবে 64 ইন্টু 5, 64 এর উপর যদি আমি রুট করি, 64 এর উপর রুট করলে আমার আসে 8√5, আমার এখানে অ্যান্সার কত আসছে 8√5। আমার ডায়ামিটার আসছে, দেখো আমার এখানে কি একটা ফর্মুলা ছিল না, দেখো আমার যদি ডায়ামিটার এখানে আচ্ছা এখানে তো এটা আছে, দেখো এখানে কি 2r না, ডায়ামিটার সমান 2r না, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি না, এই দেখো 2r, তাহলে আমি এটা কি পাই ডি লেখা যায় না, সার্কামফারেন্স পাই ডি লেখা যায়। তাহলে দেখো এখানে আমার কি আছে ডায়ামিটার পেয়ে গেছি, এখন আমাকে কি করতে হবে, আমার সার্কামফারেন্স বের করতে হবে। সার্কামফারেন্স সমান কি হবে, সার্কামফারেন্স সমান সমান পাই ডি, আমার ডি এর ভ্যালু কত ছিল, ডি এর ভ্যালু কত ছিল, দেখো তো ডি এর ভ্যালু কত ছিল, ডি এর ভ্যালু ছিল 8√5, তাহলে আমি লিখলাম পাই ইন্টু 8√5, আমার অ্যান্সার হবে 8√5 পাই, শেষ, এটা আমার অ্যান্সার, এই 8√5 এটাই হবে আমার অ্যান্সার। সো আপ আনটিল নাও যত কিছু পড়াইছি তোমাদের বেসিক্যালি যদি আমি বলি যে তোমাদের সিলেবাস বলো যেটাই বলো না কেন, সব কিছুর বেসিক হচ্ছে এইটাই, সব কিছুর বেসিক হচ্ছে আমাদের এইটাই, এর চেয়ে বেশি আমি তোমাদের যতগুলো বেসিক্স অ্যাকচুয়ালি পড়ানোর দরকার আমি সবগুলো বেসিক্সই তোমাদের দেখাই দিছি। অ্যান্ড এরপরেও অ্যাকচুয়ালি যদি তোমাদের মনে হয় যে কোনো জায়গায় প্র্যাকটিস কম হয়েছে বা কোনো জায়গায় আরও একটু প্র্যাকটিস দরকার বা আরেকটু আমাদের প্রবলেম হইতেছে যে আরও কিছু এক্সাম্পলস করলে ইজিয়ার হয়, তাহলে তোমাদেরকে জন্য আমি একটা জিনিস তোমাদের সাজেস্ট করি, দেখো ওকে তোমরা হচ্ছে ইউটিউবে যাবা, ইউটিউবে গিয়ে তোমরা এখানে সার্চ করবা প্রাইভেট ইউন এনএসইউ ম্যাথ, এটা তোমরা সার্চ করো প্রাইভেট ইউন এনএসইউ ম্যাথ, এনএসইউ ম্যাথে দেখবে এখানে আমাদের টোটাল 3টা মাস্টার ক্লাস দেওয়া আছে, মাস্টার ক্লাস অফ হচ্ছে 1, মাস্টার ক্লাস 3 অ্যান্ড মাস্টার ক্লাস 2। এখানে আমরা এখানে যতগুলো টপিক আজকে করাইলাম এই প্রত্যেকটা টপিকের এখানে ইন ডিটেলস ক্লাস দেওয়া আছে, যেগুলো এনএসইউ এর জন্য অ্যাকচুয়ালি আসছে, বাট কোয়ান্টিটিভ অ্যাপ্লিটিউড জিনিসটা হচ্ছে এরকম যেটা এখানে আসছে সেটা ওইখানেও থাকবে, মানে মোটামুটি প্রত্যেক জায়গায় কোয়ান্টিটিভ অ্যাপ্লিটিউডটা কাইন্ড অফ সেম,
ঠিক আছে? তো তোমরা এই 3টা ক্লাস ফলো করো, এই 3টা ক্লাস ফলো করলে তোমাদের এক্সট্রা আরও যত কিছু লাগবে সব কিছুর মধ্যে পেয়ে যাবে। আজকের ক্লাসটা আমরা মেইনলি করছি তোমাদের জন্য একদম কম্প্যাক্ট আকারে করার চেষ্টা করেছি, যাতে তোমরা এক্সামের আগে যাতে প্রত্যেকটা জিনিস, কারণ এক্সামের বেশি দিন টাইম নাই, আর ইস্ট ওয়েস্টের সিলেবাসটা নর্থ সাউথ মানে অনেক বড়। তো অ্যাকচুয়ালি আমরা তোমাদের যতটুকু কম্প্যাক্ট আকারে তাড়াতাড়ি পড়ানো যায় আমরা সেটা চেষ্টা করেছি। অ্যান্ড যাই হোক, সবার জন্য এতটুকুই থাকলো। আর সবাই ভালো মতো পড়ালেখা করবা, কারণ ইস্ট ওয়েস্টের এক্সামে কোয়েশ্চেন যেটা হয়, কোয়েশ্চেন অনেক স্ট্যান্ডার্ড হয়, বাট হ্যাঁ তোমাদেরকে প্রত্যেকটা টপিক সম্পর্কে নলেজ থাকতে হবে। যদি তোমাদের প্রত্যেকটা টপিক সম্পর্কে যদি নলেজ না থাকে, তাহলে তোমাদের একটা কি বলা যায়, একটা খারাপ রেজাল্ট করার চান্স থাকে। তো আমি যতগুলো জিনিস পড়াইলাম সবগুলো অনেক কম্প্যাক্ট আকারে করার চেষ্টা করেছি, যাতে তোমাদের জন্য বেস্ট হয় সেটা করারই চেষ্টা করেছি। অ্যান্ড ইনশাল্লাহ যতগুলো টপিক পড়াইছি সবগুলো টপিক তোমাদের অনেক হেল্প করবে। অ্যান্ড এই বক্তব্য এখানেই রাখে, আর এই ক্লাসে এতটুকুই কভার আপ করে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। সায়োনারা।